রাতের ঘটনাগুলো আরাধ্যার মনে গভীর দাগ কেটেছে। বাসরাত মানেই যেখানে জীবনের নতুন শুরু, সেখানে আরাধ্যার জীবনে এসে দাঁড়িয়েছে এক অভিশপ্ত মোড়। চোখের সামনে ঘোরাফেরা করছে ঈশানের সেই ঠান্ডা বিদায়। চিরকুটের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে কাটা হয়ে বিচ্ছে। বাসর রাতেই ঈশান আরাধ্যাকে একটি চিঠি ধরিয়ে দিয়ে চলে যায়। চিঠিটিতে লেখা ছিল, তোমার জীবন ধ্বংস করার আমার কোনো অধিকার নেই, ভালো থেকো। চিঠির কথাটি পড়ে বাসর ঘরে আরাধ্যা স্তব্ধ হয়ে যায়। ঈশান আরাধ্যাকে ওই অবস্থায় রেখেই কোথায় যেন চলে যায়। সারা রাত কেঁদে কেটে ঘুমিয়ে গিয়েছিল সে। সূর্যের কোমল আলো জানালার ফাঁক গলে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে। জানালার ধারে দাঁড়িয়ে আরাধ্যা নিজের এলোমেলো চুলগুলো এক হাতে ঠিক করছিল, অন্য হাতে চেপে ধরেছিল ছোট্ট চিরকুটটি। তার কাঁধে রাখা শাড়ির আঁচলটিও যেন ভারী হয়ে উঠেছে। চোখের কোণে জমে থাকা জল এক বিন্দুতে পরিণত হলো, আর সেই বিন্দুটি গাল বেয়ে ধীরে ধীরে নেমে গেল। কিন্তু আরাধ্যা তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল, যেন নিজের দুর্বলতা কাউকে দেখাতে না হয়। বিয়েটা এত তাড়াহুড়ো করে সম্পন্ন হলো যে দুই পরিবারের কেউই সেইভাবে প্রস্তুত ছিল না। আরাধ্যার বাবার ব্যবসার লোকসান, তার চাকরি হারানো, দুই মেয়ের পড়াশোনার খরচ, সব মিলিয়ে তাদের পরিবার ভেঙে পড়ার দশা। এই পরিস্থিতিতে ঈশানের হঠাৎ এসে বিয়ের প্রস্তাব যেন এক অলৌকিক সমাধান বলে মনে হয়েছিল। ঈশান ছিল একটি সম্মানিত পরিবারের সন্তান। উচ্চ পদস্থ চাকরিজীবী হওয়ায় তার প্রতি সবার ভরসা ছিল। তার পরিবারও আরাধ্যাকে বউ হিসেবে মেনে নিতে অদ্ভুতভাবে আগ্রহ দেখিয়েছিল। এতদিন ঈশান আগ্রহ দেখায়নি বলে তার পরিবার বিয়ে করাতে পারেনি, কিন্তু হঠাৎ করে ঈশান রাজি হয়ে যাওয়ায় আরাধ্যার বাবা কোনো উপায়ান্তর না দেখেই এই বিয়েতে রাজি হয়ে যান। তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি ছিল। সবকিছু যেন কেমন রহস্যময় লাগছিল। তবে আরাধ্যার মাধুর্য, কোমল স্বভাব আর তার পরিবারের প্রতি সহানুভূতি যেন সবাইকে মুগ্ধ করে। শ্বশুরবাড়ির সকালে ঘরের বাহিরে অদ্ভুত নীরবতা। ডাইনিং টেবিলে বিলকিস বেগম, ঈশানের মা, চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। তার মুখে যেন চিন্তার ছাপ। সকিনা বিবি বাড়ির পুরানো কাজের লোক, ধীরে ধীরে ঘর মোছার ভান করছিলেন, কিন্তু চোখ যেন বারবার আরাধ্যার দিকে চলে যাচ্ছিল। বাড়ির বড় বউ পারভিন জানালার ধারে দাঁড়িয়েছিলেন। তার চোখে মিশেছিল কৌতূহল আর এক ধরনের চাপা ঈর্ষা, কিন্তু পরিস্থিতি নিয়ে কোনো কথা বলার চেষ্টা করলেন না, বরং নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলেন। এই বাড়ির কেউই ঈশানের আচরণ বুঝতে পারছিল না। এত তাড়াতাড়ি বিয়ে মেনে নিতে হয়েছিল, কিন্তু কেন? আর এখন আমি কি করব? আরাধ্যার চিরকুটটা আবারও পড়ল, তোমার জীবন ধ্বংস করার আমার কোনো অধিকার নেই, ভালো থেকো। তার হাত কাঁপছিল। এই চিঠিটা যেন তার জীবনের সমস্ত প্রশ্নের কেন্দ্রে দাঁড়িয়েছিল। হোসেন, ঈশানের বড় ভাই, আস্তে করে ঘরে ঢুকে আরাধ্যার পাশে দাঁড়ালো। তার চোখে চিন্তার ছাপ। তিনি হাত রাখলেন আরাধ্যার কাঁধে। তোমাকে শক্ত হতে হবে। হয়তো ঈশান এমন কিছু কারণে এই কাজ করেছে যা সে কাউকে বলতে পারেনি। তবে তুমি একা নও, আমরা সবাই আছি তোমার পাশে। কিন্তু আমি কিভাবে এই পরিস্থিতি সামলাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরাধ্যার কণ্ঠে অস্থিরতা। হোসেন কিছুই বলল না, শুধু তার দিকে গভীরভাবে তাকালো। তার চোখে যেন একটি অপরাধ বোধ লুকিয়েছিল। শীতের সকালে শ্বশুরবাড়ির চারপাশে পাখিদের ডাকা আর মৃদু হাওয়ার শব্দ, কিন্তু বাড়ির ভেতরে চাপা উত্তেজনা। আরাধ্যা জানে না সামনে কি অপেক্ষা করছে। চিঠির রহস্য, ঈশানের অদ্ভুত আচরণ আর তার শ্বশুরবাড়ির লোকেদের গোপন কথাবার্তা, সবকিছু যেন এক গভীর ধোঁয়াশা তৈরি করছে। আরাধ্যা জানে তাকে এখন অনেক লড়াই করতে হবে, কিন্তু এই লড়াইটা শুধু নিজের জন্য নাকি পুরো পরিবারের জন্য, এটা জানার জন্য তাকে সময়ের অপেক্ষা করতে হবে। আরাধ্যা এখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। তার বিয়ের আগেই যখন কথাবার্তা চলছিল, তখনই সে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল পড়াশোনা চালিয়ে যাবে।
তার বাবা মাও এই সিদ্ধান্তে পুরোপুরি সহমত ছিলেন। শ্বশুরবাড়ির সবাই বেশ শিক্ষিত এবং উদার মানসিকতার। তারা জানিয়েছিল তোমার পড়াশোনার কোনো বাধা হবে না, চাকরিও করতে চাইলে তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিয়ের প্রথম রাতেই ঈশানের আচরণ আরাধ্যাকে হতবাক করে দেয়। নিজের স্ত্রীকে ফেলে রেখে হঠাৎ এমন করে চলে যাওয়া তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে। আরাধ্যা মনে মনে ভাবল, যে মানুষ তার জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তকে তাকে অবহেলা করে, সে আর যাই হোক তাকে ভালোবাসতে পারবে না। পরের দিন সকালে পরিবারের সবাই ঈশানের পক্ষ নিয়ে সান্ত্বনা দিতে শুরু করলো। তার বড় ভাই হোসেন বলল, ইস্যু ইস্যু মনে হয় কাজের চাপে বেরিয়ে গেছে, হয়তো বলতে ভুলে গেছে। তুমি মন খারাপ করো না, ও চলে আসবে। আরাধ্যার শাশুড়ি আলতো গলায় বোঝাতে লাগলেন, বাবা ঈশান একটু পাগলাটে, কাজের ব্যস্ততায় এমন করেছে, তুমি এই নিয়ে ভেবো না, আমরা তো তোমার পাশেই আছি। তবে আরাধ্যার মনের গভীরে বুঝতে পারছিল ঈশানের এমন ব্যবহার শুধু ব্যস্ততার কারণে নয়, সে লোক দেখানো বিয়ে করেছে এবং হয়তো আর কখনোই ফিরে আসবে না। এই চিন্তা তাকে আরো দৃঢ় করলো যে মানুষ ওপরে ভালোবাসা ভরসা করার বদলে নিজেকে শক্ত করতে হবে। সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি আরাধ্যা। ফরজের নামাজ পড়ে নামাজের মোনাজাতে নিজেকে ধৈর্যশীল হওয়ার প্রার্থনা করলো। একটু পর টুকিটাকি কাজ শুরু করলো। বাড়ির কাজের মহিলা সকিনা বিবি তখনও আসেনি। সে চায়ের পানি বসিয়ে হালকা নাস্তার প্রস্তুতি নিতে লাগলো। শ্বশুরবাড়িটা ছিল 2 তলার ডুপ্লেক্স, প্রতিটি কোণা সযত্নে সাজানো। ঘর দেখে মনে হয় এই বাড়ির সবার ব্যক্তিগত পছন্দ এখানে ফুটে উঠেছে। দেওয়ালে ঝুলে থাকা পেইন্টিং আর আসবাবের রুচি দেখেই বোঝা যায় এটা একদম সাজানো গোছানো পরিবার। কিছুক্ষণ পর শাশুড়ি এসে দেখলেন আরাধ্যা রান্নাঘরে ব্যস্ত। তিনি মিষ্টি হেসে বলেন, তোমাকে রান্নাঘরে কে আসতে বলেছে? আমি তো বলেছিলাম তুমি তাড়াতাড়ি উঠে কাজ করো না। তুমি আমার মেয়ে, বউ নও। তোমার কাজ পড়াশোনা করা। যাও, ঘরে গিয়ে বই নিয়ে বসো। আরাধ্যা মৃদু হেসে বলল, সমস্যা নেই মা, আমি পারবো। আপনারা এতটা যত্নবান, আমি নিজের জন্যই এতটুকু করতেই পারি। শাশুড়ি আরাধ্যার মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি এই বাড়ির মেয়ে, যত দিন যাবে তোমার প্রতি আমাদের মায়া আরো বাড়বে। নাস্তা শেষ করে আরাধ্যা পড়াশোনার জন্য প্রস্তুতি নিল। ড্রয়িং রুমে নামতেই সে দেখতে পেল তার ভাসুর হোসেন ও শ্বশুর অপেক্ষা করছেন। তাকে দেখে হোসেন বলল, চলো তোমাকে ভার্সিটিতে নামিয়ে দেই। আরাধ্যা মাথা নিচু করে বলল, না ভাইয়া, আমি নিজের মতো করে চলে যেতে পারবো, আপনারা কষ্ট করবেন না। শ্বশুর হেসে বললেন, তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এই বাড়ির মেয়ে, আমাদের মেয়ে রাস্তায় কষ্ট করে যাবে এটা হতে পারে না। বাড়ির গাড়ি তোমার জন্যই, চলো আজ আমি নিজেই তোমাকে নামিয়ে দেব। শ্বশুরের কথায় আরাধ্যার কিছু বলার সাহস হলো না। সে গাড়িতে উঠে বসলো। যাওয়ার পথে শ্বশুর তার সাথে গল্প করতে লাগলেন, তোমার পড়াশোনা শেষ করো মা, তারপর আমি তোমাকে আমার জায়গায় বসাবো, আমি বিশ্রাম নেব। আরাধ্যা ম্লান হাসি দিয়ে বলল, আপনার মেয়ে হতে পেরে আমি গর্বিত বাবা। কিছুক্ষণ চুপ থেকে শ্বশুর বলেন, ঈশান পাগল ছেলে, ও ঠিকই চলে আসবে, তুমি কিচ্ছু মনে করো না। ওর এমন কাজের জন্য আমাদের সবাইকেই হয়রানি হতে হয়। আরাধ্যা জানালার বাহিরে তাকিয়েছিল। তার মনে পড়েছিল সেই মানুষটার দিকে। সে তাকে এক রাতেই ছেড়ে চলে গিয়েছে। তার ভালোবাসা কি সে কোনোদিন পাবে? আরাধ্যাও তার শ্বশুর ভার্সিটির সামনে এসে থামল। গাড়ির দরজা খুলতে গিয়েও সে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু বলতে সাহস পাচ্ছিল না। শেষমেশ সাহস করেই বলে ফেলল, বাবা, উনি আসলে কি কাজ করে? মাঝে মধ্যে তো আপনাদের বলতে শুনেছি সে হুটহাঁটি উধাও হয়ে যায়। তার শ্বশুর হেসে বললেন, আরে মা, ও তো নিজের একটা ব্যবসা আছে, কাজের জন্য দূরে যেতে হয়। তাছাড়া বন্ধু বান্ধবদের সঙ্গেও মাঝে মধ্যে বেরিয়ে পড়ে। চিন্তা করো না, দেখবে খুব শীঘ্রই আমাদের সবাইকে অবাক করে ও ফিরে আসবে।
শ্বশুরের হাসি ও স্বাভাবিক ভঙ্গি দেখে কিছুটা নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করলেও আরাধ্যার মনে খটকা থেকেই গেল। তার মন বলছিল ব্যাপারটা এতটাও সহজ নয়। ঠিক তখনই ভার্সিটির গেটের কাছ থেকে চেনা কণ্ঠ ভেসে এলো। এই ম্যাডাম, কোথায় ছিলি তুই? পেছনে ফিরে দেখতেই পেল শশী, নিধি, শাফিন আর শফিক দৌড়ে তার দিকেই আসছে। নিধি ও শশী এক দৌড়ে এসে আরাধ্যাকে জড়িয়ে ধরল। তোর কোনো খবর নেই, ফোন দিচ্ছি ধরিস না। আজ ঠিক করেছিলাম তোর বাসায় গিয়ে হাজির হব। নিধি মুখ বাঁকিয়ে কথাগুলো বলে ফেলল। শাফিন এক গাল হাসি দিয়ে বলল, আজকের দিনটা তো আমাদের জন্যই শকিং ছিল, তাই তোকে দেখতে না পেয়ে আমরা ঠিক করেছিলাম সরাসরি হাজির হব। ভাগ্য ভালো যে তুই নিজেই চলে এলি। আরাধ্যা মলিন হেসে বলল। কিছু না বলেই মাথা নিচু করলো সে। শ্বশুর বিদায় নেওয়ার আগে বলেন গাড়ি পাঠিয়ে দেবে, একা বাসায় যাস না। আরাধ্যা মৃদু হাসিতে সম্মতি জানালো। সে জানে সে না করলেও শুনবে না। তাদের প্রথম পিরিয়ড চলছিল, তাই সকলে মিলে ভার্সিটির মাঠে গিয়ে বসলো। সবাই বুঝতে পারছিল আরাধ্যার মনে কিছু একটা আছে। শাফিন ব্যাগ থেকে কয়েকটি নোট বের করে আরাধ্যার দিকে এগিয়ে দিল। নিন ম্যাডাম, আপনার জন্য সব রেডি। আপনি তো কখনো কিছু মিস করেন না, তাই ভাবলাম নিশ্চয় কিছু হয়েছে। সব গুছিয়ে রেখেছি, এখন আপনি পড়ে উদ্ধার করুন। এই কথায় নিধি, শশী, শাফিন, শফিক সবাই একসঙ্গে হেসে উঠল। কিন্তু আরাধ্যার মুখে কোনো হাসির আভাস নেই। সে গভীরভাবে কিছু একটা ভাবছিল। অবশেষে সে চুপচাপ সব খুলে বলল। ঈশানের আচরণ, তার অপেক্ষার কষ্ট, অজানা শূন্যতা আর মনে জমে থাকা প্রশ্নগুলো। সব শুনে শাফিন ও শফিক চোখাচোখি করলো। তারপর বলল, তোর কথা শুনে মনে হচ্ছে ব্যাপারটা স্বাভাবিক নয়। নিশ্চয় এখানে কিছু একটা আছে। জিজু এমন করে চলে যাবে, এটা বিশ্বাস করতে পারছি না। চিন্তা করিস না, আমরা খোঁজ নেব। শাফিন হেসে বলল, আর যদি সত্যি ভুল করে থাকে, তাহলে তাকে ফেলে চলে যাওয়ার শাস্তিটা তাকেই ভোগ করতে হবে। আমরা তো আরাধ্যার বেস্ট ফ্রেন্ড, এত সহজে ছেড়ে দেব না। নিধির গম্ভীর হয়ে বলল, ঠিকই বলেছিস, আমাদের আরাধ্যাকে কষ্ট দিয়ে কেউ পার পাবে না। আরাধ্যা ম্লান হাসল, কিন্তু মনে মনে সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি দমে যাওয়ার মেয়ে নই। ঈশান যা করেছে তার উত্তর আমিই দেব। ভার্সিটি থেকে ফিরে ক্লান্ত শরীরে বিছানায় বসতেই আরাধ্যার মন আরো ভারী হয়ে উঠল। চারপাশের প্রতিটা দেওয়াল যেন ঈশানের অনুপস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছিল। আরাধ্যা ম্লান হাসল, কিন্তু মনে মনে সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি দমে যাওয়ার মেয়ে নই। ঈশান যা করেছে তার উত্তর আমি দেবই। ভার্সিটি থেকে ফিরে ক্লান্ত শরীরে বিছানায় বসতেই আরাধ্যার মন আরো ভারী হয়ে উঠল। চারপাশের প্রতিটি দেওয়াল যেন ঈশানের অনুপস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছিল। চোখ পড়ল ড্রেসিং টেবিলের ওপর রাখা ঈশানের হাত ঘড়ির দিকে। ধীরে ধীরে গিয়ে হাতে নিল সেটি। কাচের ওপর আঙ্গুল বুলিয়ে এক অজানা শূন্যতা অনুভব করলো, যেন সময় থমকে আছে, ঠিক তার অপেক্ষার মতো। ঠিক তখনই দরজায় টোকার শব্দ। আরাধ্যা মা, দরজা বন্ধ করে আসছিস কেন বলতো? শাশুড়ির চিন্তিত কণ্ঠ শুনে নিজেকে দ্রুত সামলে নিল সে। দরজা খুলতেই মায়ের স্নেহময় চোখে সব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকলেও তিনি শুধু মাথায় হাত বুলিয়ে বললেন, চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, খেয়ে নে চল। আরাধ্যা কেবল ম্লান হাসল, বলল, আমি একটু রেস্ট নিব। মা, আপনি খেয়ে নিন, পরে খাবো আমি। শাশুড়ি মা কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেলেন। দরজা বন্ধ করেই আরাধ্যা আবারও শুয়ে পড়ল। ঈশানের ঘড়িটা বুকে চেপে ধরল। কিসের জন্য অপেক্ষা করছি আমি? সে তো ফিরে আসার কোনো কথাও বলেনি। তাহলে কেন এখনো বুকের ভেতরে একটা আশা লুকিয়ে আছে? তারপর পাশ ফেরে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি এই অপেক্ষাকে কোনো অর্থহীন অধ্যায় হতে দেব না। যদি সে ফিরে না আসে, তবে আমি তার কাছে যাব, কারণ এইভাবে প্রশ্নের উত্তর না পেয়ে আমি আর থাকতে পারছি না। অন্যদিকে ঈশান, বদ্ধ রুমে ঈশান গম্ভীর ভঙ্গিতে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েছিল। তার চোখে এক ধরনের তীক্ষ্ণ মনোযোগ,
যেন সে কোনো গুরুত্বপূর্ণ মিশনের কাজ করছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ঈশান ফোনটা কানে দিয়ে কিছুক্ষণ শুনল, তারপর ঠান্ডা গলায় বলল, আজ রাতের মধ্যেই হয়ে যাবে, সকালে এসে নিয়ে যেও, বলেই ফোনের লাইনটা কেটে দিল। এরপর ল্যাপটপটা বন্ধ করে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। ভারী পর্দা সরাতেই বাইরের রাতের নিস্তব্ধতা ভেসে এলো। চাঁদের আলোয় তার চোখে একরকম দ্বিধায় ছায়া খেলা করছিল। সে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালো। সেখানে এক অচেনা মেয়ের ছবি ভেসে উঠল। চোখ সরু করে ছবিটি দেখে বলল, তোর মতো ডাইনির জন্য সব নষ্ট হয়ে গেল। এখনো যে তুই বেঁচে আছিস এটা তোর সৌভাগ্য, কিন্তু ভুল করিস না, তোকে আমি দেখে নেব। এরপর ফোন স্ক্রল করে আরেকটি ছবি বের করলো। এবার স্ক্রিনে আরাধ্যার ছবি ভেসে উঠল। ঈশানের চোখ অন্যরকম অনুভূতি খেলা করলো। ছবির দিকে তাকিয়ে সে মৃদু স্বরে বলল, হয়তো আপনাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু আমি চাই না আমার এই দুর্দান্ত জীবনযাত্রায় আপনি জড়িয়ে থাকুন। জানি না কেন আপনার প্রতি এমন অনুভূতি কাজ করে, তবে এতটুকু বুঝেছি, আপনাকে দূরে রেখেও আমি শান্তি পাই না। ছবির দিকে কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকার পর সে ফোনটা পকেটে রেখে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। চাঁদের আলো তার গম্ভীর মুখের উপরে পড়ছিল, আর তার ভেতরে এক অদ্ভুত টানাপোড়েন চলছিল। একদিকে কর্তব্য, আরেকদিকে সেই মানুষ যার প্রতি এক অজানা আকর্ষণ সে অনুভব করছে। একদিকে আরাধ্যার প্রতিশোধের স্পৃহা, অন্যদিকে ঈশানের অব্যক্ত অনুভূতি। আগামী দিনে কি অপেক্ষা করছে তা কেবলই সময় বলতে পারে। সকাল সকালই বাড়িতে কোলাহল পড়ে গেল। আরাধ্যার বাবা আফজাল হোসেন, ছোট বোন অনন্যা আর খালাতো বোন ভাই রিহান এসে হাজির। রিহান আর আরাধ্যা প্রায় সমবয়সী, তাই দুজনের দারুণ বন্ধুত্ব। অনন্যা একটু ছোট, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে, তবে দারুণ ছটফটের স্বভাবের। রিহান এসেই হইচই শুরু করে দিল। রিহান আরাধ্যায়ের একমাত্র খালাতো ভাই, তারা সবাই বিদেশে সেটেলড। এ কি কাণ্ড রে, হুট করে বিয়ে করে ফেললি, আমাদের একবারও জানানোর দরকার মনে করলি না? আরাধ্যা হাসি মুখে বলল, তোর আসার এত তাড়া ছিল যে তুই কি আমার বিয়েতে নাচবি নাকি? রিহান হাত নেড়ে বলল, আর বলিস না, কত প্ল্যান ছিল মজা করার, তুই যে এমন চুপি চুপি করে ফেলবি ভাবতেই পারছি না, এটা কোনো কাজ হলো? অনন্যা ততক্ষণে ঝুড়ি মেরে বসেছে, দিদিকে পেয়ে গল্প জমিয়ে তুলেছে। আফজাল হোসেন এক সময় জামাই সম্পর্কে জানতে চাইলেন, তোর জামাই কোথায় রে মা, কখন আসবে? আরাধ্যা হালকা হেসে কথা ঘোরালো, আব্বু, তোমার জামাই তো খুবই ব্যস্ত মানুষ, নতুন বিজনেস সেট আপ করছে, তাই দেশের বাহিরে গেছে, আমাদের যেই ঘুরে আসতে হবে, আজ মনে হয় দেখা হবে না। অনন্যা চোখ টিপে বলল, দেখেছো বাবা, দিদি আগে বলতো বিয়ে করবে না, এখন দেখি জামাইয়ের হয়ে সাফাই গাইছে। এই কথা বলে সে আরাধ্যাকে মজা করে ধাক্কা দিল। সবাই হো হো করে হেসে উঠল, কিন্তু আরাধ্যার ভেতরটা একটু কুঁকড়ে গেল। সে জানে তার মুখের হাসির আড়ালে একটা বিশাল অন্ধকার আছে। সারা দুপুর সবাই মিলে আড্ডা দিল, খাওয়া দাওয়া করলো। আরাধ্যার শ্বশুর বাড়ির সবার সঙ্গে আগে থেকেই তার ভালো সম্পর্ক ছিল। এই বাড়ির বউরা তাকে খুব পছন্দ করত, ঈশানের পরিবারও। তবে আজ এইসব হাসি ঠাট্টার মধ্যেও তার মন খারাপ হয়ে আছে। বিকালের দিকে আফজাল হোসেন, অনন্যা ও রিহান চলে গেল। অনন্যাকে আরাধ্যা রাখতে চেয়েছিল, কিন্তু এক সময় সে নিজেই ভাবল ঈশানের কথা জেনে ফেললে সমস্যা হতে পারে, তাই আর জোর করলো না। আরাধ্যা রুমে এসে একটু বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পর তার শাশুড়ি এসে তার পাশে বসলেন, মাথায় তেল মালিশ করতে লাগলেন। মা মেয়ের মতো কথা হচ্ছিল। এরপর সন্ধ্যার দিকে দরজায় কড়া নাড়ল পারভিন ভাবি। আরাধ্যা দরজা খুলে হাসি মুখে বলল, আসুন ভাবি, আপনার সঙ্গে তো দেখাই হয় না। পারভিন ঠোঁট বাঁকিয়ে বলল, আমার তো সারাদিন শুয়ে বসেই থাকারই জো নেই, কেউ আদর খায় আর আমি খাটছি। আরাধ্যা ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, আপনি তো ব্যস্ত মানুষ,
এখন একটু বসুন, কথা বলি। পারভিন গম্ভীর মুখে বসলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কি ওর সাথে কোনো যোগাযোগ হয়েছে? আরাধ্যা এক মুহূর্ত চুপ থেকে মাথা নিচু করে না বলল। পারভিন ঠোঁট কামড়ে বলল, তোমার কপালটাই খারাপ। আমি প্রথম থেকেই বলেছিলাম, যেখানে মতামত নেই সেখানে তোমাকে বউ করে আনার মানেই হয় না, কিন্তু কেউই শোনেননি। এখন বুঝতে পারছো তো? আরাধ্যার বুকের ভেতরটা ধক করে উঠল। পারভিন গভীর শ্বাস নিয়ে বলল, একটা কথা বলবো? খারাপ ভাবিস না। তোর বাবা মা কেমন মানুষ বলতো? একটুখানি বড়লোক দেখে না জেনে না বুঝে মেয়ের গলায় ঝুলিয়ে দিল। তুই হয়তো জানিস না, কিন্তু শুনে রাখ, ঈশানের একটা রিলেশন ছিল। সেই মেয়েকে সে পাগলের মতো ভালোবাসতো। তোর জায়গায় এখন সে নিশ্চয়ই তার কাছেই গেছে। আরাধ্যার মনে যেন বাজ পড়ল। এটা কি বলছেন ভাবি? আমাকে এসব কেউ আগে বলেনি। পারভিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো চাই তুমি সত্যটা জানো, না হলে একদিন হুট করে এসে তোর হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিবে। যে মানুষটা বিয়ের রাতে চলে গেছে সে তো সহজে ফিরবে না। এই বলে পারভিন উঠে চলে গেল। পারভিন ভাবির কথাগুলো আরাধ্যার বুকের ভেতর ছুরির মতো বিঁধল। যেন এক মুহূর্তে চারপাশের সব শব্দ থেমে গেল। হাত পা ঠান্ডা হয়ে আসছে, অথচ কপালে বিন্দু বিন্দু ঘাম। সে কি সত্যি এতদিন অন্ধই ছিল? ঈশানের প্রতিটি অদ্ভুত আচরণ, হুট করে বিয়েতে রাজি হওয়া, এসবের পেছনে এই কারণ? গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। কান্নার সময় এখন নয়। সে হার মানবে না। সে সেই মেয়েকে খুঁজে বের করবেই। তারপর ঈশানের সামনে দাঁড়িয়ে জানতে চাইবে, আপনি আমার জীবনটা কেন এইভাবে শেষ করে দিলেন? বিগত কিছুদিন ঠিক মতো ঘুম হয়নি। আজ শরীরটা ক্লান্ত ছিল, তাই একটু তন্দ্রা এসেছিল। হঠাৎই ফোনের ভাইব্রেশনে ঘুম ভেঙে গেল। প্রাইভেট নাম্বার। আরাধ্যা বিভ্রান্ত চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। ভুলবশত অ্যালার্ম সেট করেছে নাকি? ফোন কেটে দিল, কিন্তু মুহূর্তের মধ্যেই আবারও বাজতে লাগলো। বিরক্ত হয়ে ফোন ধরলো। হ্যালো? এত রাতে কে? কোনো উত্তর এলো না। আরাধ্যা বিরক্ত হয়ে বলল, আপনার কি কোনো দরকার আছে, নাকি শুধু শুধু বিরক্ত করতেই ফোন দিয়েছেন? কোনো উত্তর নেই। আরাধ্যা ফোন কেটে দিল, কিন্তু ঠিক পর মুহূর্তেই আবারও ফোনটা বাজলো। এবার আরাধ্যা কিছু না বলে ফোনটা ধরে রাখলো। অপর পাশ থেকেও কোনো শব্দ এলো না, কিন্তু সে অনুভব করলো কেউ তার নিঃশ্বাস শুনছে। আপনি কে? এবার কিছুটা সন্দেহের স্বর তার গলায়। অপর পাশ থেকে ফোনটা আস্তে আস্তে কেটে গেল। অন্যদিকে দূরে কোথাও ঈশান ফোনটা রেখে মুচকি হাসলো। তারপর পকেট থেকে ফোনটা বের করে আরাধ্যার একটা ছবি দেখলো। নিজের মনে বলল, মহারানীর তো রাগও আছে। এতদিন তো শুধু শান্ত স্বভাবই দেখেছি, এখন মনে হচ্ছে আসল রূপটা ফুটে উঠছে। সে একবার আকাশের দিকে তাকিয়ে বলল, ধৈর্য ধরুন মহারানী, ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। তবে কতদিন অপেক্ষা করতে হবে সেটা বলতে পারছি না, কিন্তু যখন আসব তখন প্রলয় নেমে আসবে। আমি কথা দিলাম, এই ঝড় সামলানোর জন্য প্রস্তুত হওয়ার সময় দিচ্ছে আপনাকে। আমাকে সহ্য করার একটা ক্ষমতা তো থাকার দরকার। সময় নিন মহারানী। সে হালকা হাসল, ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে নিজের কাজে মন দিল। সকালের কাজগুলো গুছিয়ে নিলেও আরাধ্যাকে তেমন কিছুই করতে দেওয়া হয় না। শাশুড়িমা আগলে রাখলেন। তার ওপর বাসার কাজের লোকও আছে, তাই সোজা ভার্সিটিতে চলে গেল সে। কাল যেতে পারেনি, বাবা বোন এসেছিল। আজ তাই যেতে হবে, অনেক পড়াশোনা। আজ হোসেন অর্থাৎ আরাধ্যার ভাসুর তাকে নিয়ে গেল ভার্সিটিতে। যদিও সে একা যেতে চেয়েছিল, কিন্তু হোসেনেরও সেই দিকেই অফিস থাকায় জোর করেই সঙ্গে নিল। যেতে যেতে অনেক কথাই হলো। হোসেন জানালো সন্ধ্যায় সামিনা আসবে, তার মামাতো বোন। ঈশান আর হোসেনের বোনের থেকেও আপন। এই সামিনা খুব ভালোবাসে তাদের। সামিনার ছোট্ট একটা মেয়ে আছে, ইতু। সে সবার চোখের মণি। আগে তারা প্রায়ই সময় একসঙ্গে থাকতো, কিন্তু বিয়ের পর তার হাজবেন্ড সরকারি চাকরির ব্যস্ততায় ছুটি পায় কম, তাই এখন কম আসা হয়।
তবে আজ স্বামীকে ছাড়া সে তার মেয়ে ইতুকে নিয়ে সঙ্গে ভাই সারফারাজকে নিয়েই আসবে। সারফারাজ আর ঈশান সমবয়সী, তারা শুধু ভাই নয়, বন্ধুর চেয়েও বেশি। দুপুরের মধ্যেই তারা পৌঁছে যাবে, তাই আরাধ্যাকে ক্লাস শেষে তাড়াতাড়ি ফেরার নির্দেশ দেওয়া হলো। হোসেন গাড়ি নিয়ে চলে গেল। আরাধ্যা ভার্সিটিতে ঢুকে সরাসরি ক্লাসরুমে চলে গেল। প্রথম ক্লাস শুরু হয়ে গিয়েছে। শশী, নিধি আর সাফিন বসেছিল, তারা জায়গা করে দিল। ক্লাসের পর সবাই মাঠের এক কোণে বসে সাফিন আরাধ্যার কাছে ঈশানের নাম্বার চাইল, কিছু তথ্যও নিল। তার বন্ধুদের মধ্যে একজন গোয়েন্দা আছে, তাই সে তদন্ত করতে পারবে। আরাধ্যা রাতের ফোন কলের ব্যাপারটা ভুলেই গিয়েছিল। হঠাৎ মনে পড়ল, সে বলে ফেলল, নাম্বারটা কি ছিল? সাফিন জানতে চাইলেন। কি? আরাধ্যা বলল, আমি তো আগেই বলেছি নাম্বারটা প্রাইভেট লেখা ছিল, কোনো নাম্বার শো করছিল না। হয়তো অন্য কোনো দেশ থেকে ভুল করে এসেছে, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তারপরও সাফিন বিষয়টাকে গুরুত্ব দিয়েই নিল। আরাধ্যা বেশি দেরি করলো না, কারণ নতুন বউকে দেখতে বাড়িতে মেহমান আসছে, আর সে অনুপস্থিত থাকলে খারাপ দেখাবে। গাড়ি আগেই চলে এসেছিল, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম থাকায় ফিরতে একটু দেরি হয়ে গেল। বাড়িতে ঢুকতেই ছোট্ট একটা মেয়ে আধো আধো পায়ে দৌড়াচ্ছিল ড্রয়িং রুম জুড়ে, আর তার পেছনে সুন্দর এক তরুণী ছুটছিল। আরাধ্যার চোখ আটকে গেল ছোট্ট মেয়েটার দিকে। সারফারাজ সোফায় বসে ফোন দেখছিল। বাসায় কেউই ছিল না, সবাই তখনও অফিসে। হঠাৎই তার চোখ দরজার দিকে পড়ল, আর সাথে সাথে থমকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী এক মেয়ে। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, যেন তার জন্যই তৈরি। শরীরে চমৎকার মানিয়েছে, আকর্ষণীয় গড়ন, কোমল অথচ দৃঢ় ব্যক্তিত্ব। সারফারাজের হৃদ স্পন্দন যেন থমকে গেল এক মুহূর্তের জন্য। এমন অনুভূতি আগে কখনো হয়নি তার। মনে মনে বলল, কে এই মেয়ে? কেন তাকে দেখে আমার এমন লাগছে? এদিকে ইতু দৌড়াতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে কেঁদে দিল। আরাধ্যা তৎক্ষণাৎই তাকে কোলে তুলে নিয়ে বলল, ইস মামুনি, ব্যথা পেয়েছো? এই তো, আমি পাটা মুছে দিচ্ছি, এখনই ঠিক হয়ে যাবে। সামিনা ছুটে এসে ইতুকে কোলে তুলে বলল, আমি বারবার বলেছিলাম মা, দৌড়াস না। এবার তো ব্যথা পেয়েছিস, বেশ হয়েছে, এখন ইচ্ছে মতো কাঁদো, আমি আর কিচ্ছু বলবো না। তারপর সে আরাধ্যার দিকে তাকিয়ে বলল, তুমি বুঝি আরাধ্যা? মামুনির পছন্দ ভালো, জানতাম, তবে এত ভালো সেটা বুঝিনি। তুমি তো সাক্ষাৎ হুড়পড়ি, কি সুন্দর, কি কিউট। এ কথা বলে সামিনা আরাধ্যাকে জড়িয়ে ধরল। আরাধ্যা মুগ্ধ হয়ে গেল, বুঝতে পারলো এটাই সামিনা, যার কথা সকালে শুনেছিল। আর কোলেই তার মেয়েটাই হলো সেই ইতু, সবার আদরের ছোট্ট রাজকন্যা। ইতু যেন ছোট্ট পুতুলের মতো, যেমন সামিনা সুন্দরী তেমনই ইতু। এই বংশের সবাই কি এত সুন্দর? আরাধ্যা ইতুর কপালে চুমু খেয়ে বলল, আমার মামুনি ব্যথা পেয়েছে তাই না? চকলেট দেবো মামুনি? কোথায় ব্যথা পেয়েছিস, আমাকে দেখাও। ইতু আরাধ্যাকে বেশ পছন্দ করে ফেলল। আদো আদো গলায় বলে, এখানে। তারপর আবার হাত দেখিয়ে বলো, ফু দাও। আরাধ্যা শুনে মুগ্ধ হয়ে গেল। এতক্ষণ অপলক তাকিয়েছিল সারফারাজ। আরাধ্যার প্রতিটি কাজ, তার কোমল ব্যবহার, সবকিছু যেন তাকে সম্মোহিত করছিল। ইতুকে কোলে নেওয়ার দৃশ্য, কপালে চুমু খাওয়া, মিষ্টি হাসি, তার মনে হচ্ছিল এই মেয়েটা যেন অন্য রকম। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে আরাধ্যার শাশুড়ির ডাক এলো, কিরে মা, চলে এলি? এত দেরি হলো কেন? আরাধ্যা নিচু গলায় মিষ্টি হেসে বলল, মা, রাস্তায় অনেক জ্যাম ছিল, আপনি চলুন, আমি আসছি। সামিনা তখন তার মামুনিকে জড়িয়ে ধরে বলল, মামুনি, তোমার পছন্দ ভালো জানতাম, তবে এত ভালো সেটা বুঝিনি। তুমি তো যেন এক হুড়পড়ি ধরে এনে আমাদের বাড়িতে এনেছো। আমি খুব খুশি, আজ থেকে আমরা দুই বোন। দূর, আমি মনে মনে কি ভাবছিলাম। শাশুড়ি হেসে বললেন, দেখতে হবে না মেয়েটা কার। এ কথা শুনে সারফারাজ থমকে গেল। এতক্ষণ সে কি করছিল? এটাই ঈশানের বউ? তার এসব ভাবাও উচিত হয়নি। শাশুড়ি এবার আরাধ্যাকে সারফারাজের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন।
সামিনা মামুনিকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, ঈশান এমন করলো কেন মামুনি, বলো তো? মেয়েটার মুখের দিকে তাকানোই যাচ্ছে না। আমরা যদি ওর জায়গায় থাকতাম, পারতাম এই কষ্ট সহ্য করতে? ইতু ছোট্ট হাতে আরাধ্যার গলা আঁকড়ে ধরেছিল। সে যেন তার কোল থেকে নামতেই চাইছিল না। আরাধ্যাও তাকে আরো শক্ত করে জড়িয়ে নিল। শিশুটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য সব দুঃখ ভুলে গেল সে। ইতুকে কোলে নিয়েই নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ছোট্ট মেয়েটিকে বুকে চেপে ধরে নিচে নামলো আরাধ্যা। নেমেই দেখল সামিনা বেশ আপন করে নিয়েছে তাকে, যেন তারা বহুদিনের চেনা দুই বোন। আরাধ্যাও ওকে আপন ভাবতে শুরু করলো। সত্যি তো, তার তো কোনো বড় বোন নেই। সেই শূন্য আসনেই আজ যেন সামিনা বসেছে। সারফারাজ এসে তাদের কথার মাঝে যোগ দিল। সামিনা আশ্বাসের সুরে বলল, ঈশানের নিশ্চয়ই জরুরি কোনো কাজ পড়ে গেছে, তা না হলে সে এমন করতেই পারতো না। দেখবে, তোমার মতো টুকটুকে একটা বউকে রেখে বেশি দিন থাকতে পারবে না। সারফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, তুই মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস কেন আপু? আমরা সবাই জানি ঈশান কেমন। ও যা বলে না সেটাকে হ্যাঁ করানোর ক্ষমতা পৃথিবীর কারোরই নেই। তারপর আরাধ্যার দিকে তাকিয়ে বলল, তোমার উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষা নষ্ট করাটা ঠিক হবে? স্বামীনা তৎক্ষণাৎই সারফারাজকে থামিয়ে দিল। তোর কি বিচার বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে নাকি? কি সব আবোল তাবোল বলছিস? তারপর আরাধ্যার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই জানি ঈশান রাগী, একগুঁয়ে, কিন্তু সে অন্য সবার থেকে আলাদা। ওর মনটা অনেক বড়। দেখো, ও তোমারই জন্য সবচেয়ে ভালো স্বামী হবে। বাড়ির সবাই মিলে গল্পে মেতে উঠল। সময় কখন যে রাতের গভীরে তলিয়ে গেছে কেউ খেয়ালই করেনি। বহুদিন পর আজ আরাধ্যাও একটু ভালো লাগলো। ইতু আর স্বামীনাকে বেশ আপন করতে লাগলো তার। ক্লান্ত শরীরটা আবেশে বিছানায় এলিয়ে দিল সে। অথচ মনের ভেতর ঈশানের অদৃশ্য উপস্থিতি যেন এখনো শূন্যতা হয়ে বাজছিল। কিন্তু দরজার সামান্য শব্দেই তার ঘুম ভেঙে গেল। একটু উঠে বসতেই দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে সারফারাজ। আরাধ্যা কিছু বলার আগেই সারফারাজ ধীরে ধীরে এগিয়ে এলো। মুখে একরকম দ্বিধা, চোখে অজানা এক অভিব্যক্তি। তুমি ঘুমিয়ে পড়েছিলে? আরাধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, না, ঠিক ঘুম আসেনি, একটু ক্লান্ত ছিলাম। সারফারাজ একটু হেসে বলল, আজকে দিনটা কেমন কাটলো? আরাধ্যা বুঝতে পারছিল না সে কেন এসেছে, কেন এই মধ্যরাতে এমন প্রশ্ন করছে। তবে সারফারাজের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল তার ভেতরে কিছু একটা চলছে। আরাধ্যা শান্ত গলায় বলল, ভালোই ছিল। অনেকদিন পর পরিবারের সবার সাথে সময় কাটালাম। সামিনা আপু, ইতু সবাই খুব ভালো। সারফারাজ একটু দূরে দাঁড়িয়েছিল, এবার ধীরে ধীরে খাটের পাশে এসে বসলো। আচ্ছা, তুমি কি সত্যি মনে করো যে ঈশান একদিন ফিরে আসবে? এই প্রশ্নে আরাধ্যা একটু চমকে গেল। আপনি এসব কেন বলছেন? সারফারাজ একটু হাসলো, তবে সেই হাসিতে কিছুটা হতাশা মিশেছিল। আমি শুধু জানতে চাই, তুমি কি চিরকাল এইভাবেই অপেক্ষা করবে? আরাধ্যা এবার সোজা হয়ে বসলো, চোখে কিছুটা দৃঢ়তা এনে বলল, আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে সে ফিরে আসবেই। সারফারাজ এবার গভীর দৃষ্টিতে তাকালো আরাধ্যার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তাহলে দেখা যাক তোমার এই বিশ্বাস কতদিন টিকে থাকে। এই বলে সে দরজার দিকে পা বাড়ালো, তবে যাওয়ার আগে একবার পেছনে ফিরে তাকালো, যেন কিছু বলবে, কিন্তু শেষ পর্যন্ত চুপচাপ বেরিয়ে গেল। ঈশান রুমের ডিভানে বসে নিজের দেহে ধুকপুকানি অনুভব করছে। এতক্ষণ সে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিল, তবে এখন আর সহ্য করা সম্ভব হচ্ছে না। সামনে রাখা ল্যাপটপে সে তার রুমের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া প্রতিটি ঘটনা পর্যবেক্ষণ করছিল। তার রুমের সিসিটিভি ক্যামেরা সেট আপ করা ছিল ব্যক্তিগত নিরাপত্তার জন্য, কারণ তার কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র সেখানে ছিল। কিন্তু কখনোই সে ভাবেনি যে রুমে একদিন আরাধ্যা থাকবে। ঈশান কখনোই তার স্ত্রীর প্রাইভেসি লঙ্ঘন করতে চায়নি, কিন্তু আজ কেন জানি তার মনে হলো
সে যখন ক্যামেরাটা চালু করলো, দেখলো আরাধ্যা শুয়ে আছে। তার চোখ প্রায় বন্ধ ছিল, আর তার অগোছালো অবস্থায় সে রুমে শুয়ে পড়েছিল। ঈশান ভাবলো, সে এত কষ্ট দেওয়ার পরও যদি মেয়েটা তার পাশে থাকে, তাহলে তার তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ঈশানের তো কোনো নিশ্চয়তা নেই, তাই তার সঙ্গে জীবন কাটাতে গেলে এরকম টুকিটাকি পরীক্ষা তো আরাধ্যাকে দিতেই হবে। তাই সে প্রথম দিন এরকম সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারপর যা হলো সেটা ঈশান কিছুতেই মেনে নিতে পারছে না। কেন মানতে পারছে না ঈশান নিজেই বুঝতে পারছে না। তবে কি সে আরাধ্যার সাথে বেশি করে ফেলেছে? কিন্তু সিসিটিভির মাধ্যমে সারফারাজের আচরণ তাকে অবাক করে দিয়েছে। সারফারাজ আসলে কি চাইছে? তার মনে মনে প্রশ্ন। সারফারাজ, যাকে কিনা ভাই কম বন্ধু বেশি মনে করে, সে কেন এমন আচরণ করলো? কেন সে এমন রাতে আরাধ্যার রুমে গিয়ে কথা বলেছিল? এই প্রশ্নই এখন ঈশানের মনে এক আতঙ্ক তৈরি করেছে। আসলে কি ভুল ভাবছে সে? তবে কি তার স্ত্রীকে এভাবে রাখা বিপজ্জনক? ঈশান বুঝতে পারল না। সারফরাজ তো এরকম মানুষ না। সে তো মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে। তবে এরকম কেন করলো? ঈশানের রক্ত মাথায় উঠে গেল। সে মনে মনে ভাবল, তার সিদ্ধান্ত কি তবে ভুল ছিল? আরাধ্যা কি সবার আসল রূপ বুঝতে পেরে নিজে সঠিক পথে চলতে পারবে? ঈশান ভাবল, তার হঠকারী সিদ্ধান্তের জন্য আরাধ্যার জীবন নষ্ট হয়ে যাবে না তো? ঈশান মনে মনে ভাবল, এর একটা ব্যবস্থা করতেই হবে। তার পুরো শরীর রাগে দপদপ করছে। অন্যদিকে আরাধ্যা তো এই ব্যাপারে কিছুই জানে না। সে সারফারাজের এমন ব্যবহারের কথা ভাবছিল। আরাধ্যা সারফারাজের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। তবে কি করে বুঝবে? এই কয়দিনে তার সাথে যা কিছু হচ্ছে, সে তা কিছুই বুঝতে পারছে না। তাই সে এই বিষয়ে বেশি মাথা ঘামালো না, বরং ভাবল হয়তো এই অসময়ে তার পাশে দাঁড়াতে চাচ্ছে। সে এত শত আর ভাবতে পারল না। সে ভাবতেই পারছে না যে তাকে একটা মানুষ কিভাবে পর্যবেক্ষণ করছে। সে বিছানা ছেড়ে উঠে রুমের সাথে লাগোয়া বিশাল বেলকনিতে গেল। রুমটা যেন বেশ বড়, তেমন বেলকনিটাও। ঈশানের রুমটাই আরাধ্যাকে দেওয়া হয়েছে বললে ভুল হবে। জোর করে এখানেই থাকতে বলেছে আরাধ্যাকে তার শাশুড়ি। আরাধ্যা চায়নি, যেই মানুষটা তাকে তার জীবনে ঠাঁই দেয়নি, তার ঘরেও আরাধ্যার ঠাঁই নিতে চায়নি। আরাধ্যা চেয়েছিল এই বাড়ি থেকে চলে যেতে। রাতের ঠান্ডা হাওয়া তার মুখে লাগতেই মনের অস্থিরতা কিছুটা কমে গেল। এই বাড়ির প্রতিটি ইট পাথর তার কাছে কেমন যেন অপরিচিত লাগছিল। অথচ এখানেই এখন সে বন্দী। সে চেয়েছিল চলে যেতে, কিন্তু পারেনি। প্রতিশোধের আগুন তাকে এখনো আটকে রেখেছে। যে মানুষটি তাকে বিয়ের রাতেই একা ফেলে চলে গিয়েছে, তাকে সে এত সহজে ছেড়ে দেবে না। কিন্তু মনের ভেতর কোথাও যেন একটা আরেকটি অনুভূতি দানা বাঁধছে। এতগুলো মানুষের ভালোবাসা, যত্ন, এসব কিছু সে উপেক্ষা করতে পারবে? সে জানে ঈশানকে কিছুতেই ক্ষমা করবে না, কিন্তু এই বাড়ির মানুষদের স্নেহ ভালোবাসা সে উপেক্ষা করতেও পারছে না। আরাধ্যা মনে মনে প্রতিজ্ঞা করলো, সেভাবে ময়দান ছেড়ে পালাবে না। আরাধ্যার রুমে আসলো অনেকক্ষণ বেলকনি থেকে। তার মনের সব চাপা কষ্ট উগলে দিয়ে আসলো। একটু পরে সকাল হয়ে যাবে, আরাধ্যা আর ঘুমাবে না ভাবলো। সে তাহাজ্জুদ আদায় করে নিল। অনেকদিন পড়াশোনা তেমন মন দিতে পারছিল না, তাই ভাবলো ওই দিন শাফিন যে নোটগুলো দিয়েছিল সেগুলো পড়বে। তাই সে তার ব্যাগ থেকে নোটগুলো বের করতে লাগলো। আলমারিটা খুললো, তখনই তার চোখ গেল ঈশানের কাবার্ডে রাখা জামা কাপড় দিকে। আরাধ্যার একটা শার্ট নিল। শার্টটা নাকের কাছে নিতেই তার যেন কেমন শিহরণ বয়ে গেল। আরাধ্যার মায়া বাড়াতে চাইল না। জামাটা রাখতে যাবে, তার আগেই তার চোখ গেল সেখানে জামা কাপড়ের নিচে রাখা একটা ল্যাপটপের দিকে। আরাধ্যা অবাক হয়ে গেল, এখানে ল্যাপটপ রাখা কেন? আরাধ্যা ল্যাপটপটা হাতে নিতে যাবে, তার আগেই ভাবলো, ধরা কি উচিত হবে?
আরাধ্যা দ্বিধায় পড়ে গেল। কৌতূহল তাকে দমিয়ে রাখতে পারল না। ল্যাপটপ হাতে নিতেই বুঝলো চার্জ শেষ, তাই চার্জে বসিয়ে দিয়ে পড়তে বসে গেল বিছানার ওপর। ঈশান এতক্ষণ এগুলোই দেখলো, তার মুখে মুচকি হাসি। সে মনে মনে ভাবলো, না, বউ তো আমার দেখি এখন গোয়েন্দা হয়ে যাবে। বেশি ভেবো না বউ, বেশি ভাবলে মাথার পোকা মরে যাবে। তোমার স্বামী তো এত কাঁচা খেলোয়াড় নয়। বলেই একটা সুন্দর করে ভাবলে, আমি তো আরো বেশি দিন দূরে থাকতে পারবো না মনে হয় বউ। তুমি কি চাও সেটা? আরাধ্যা বেশ অনেকক্ষণ পড়ল। ফজরের আজান হয়ে যাওয়ার পর নামাজ আদায় করে নিচে চলে গেল সবার জন্য নাস্তা বানাতে। গিয়ে দেখে তার শাশুড়ি আগেই উঠে গিয়েছে। তাকে দেখেই বলল, আমি তোমাকে কতবার বলেছি যে এত সকাল সকাল না উঠতে, একটু ঘুমাবে, ঘুম থেকে উঠে পড়বে, সামনে পরীক্ষা। তারপর একটু রাগ করে। তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না বল? আরাধ্যা হেসে বলল, মা আপনিও না, আমার তো কাজ করতে ভালোই লাগে, সব থেকে বেশি ভালো লাগে আপনাদের সাথে থাকতে। চলুন আমরা দুজনে একসাথে নাস্তা তৈরি করি। নাস্তা শেষ করলো সবাই মিলে। বেশ খানিকক্ষণ ইতুর সাথে দুষ্টুমি খুনসুটিও হলো। ইতু কম যায় না, আরাধ্যাকে বেশ পছন্দ হলো তার। সে আরাধ্যাকে তার মামনি বানিয়ে ফেলল। কি সুন্দর করে আধো আধো করে আরাধ্যাকে মামনি ডাকে ইতু। এটা শুনে মন জুড়িয়ে যায়। সামিনার সাথেও সময় অনেক ভালোই কাটছে, তবে তার ভার্সিটিতে যেতে হবে আজকে, একটা এক্সাম আছে। আজকেও রেডি হয়ে নাম ছিল আরাধ্যার ভাসুর হোসেন, তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু হঠাৎই সারফারাজ কোথা থেকে এসে বলল, আজকে বরং আরাধ্যাকে আমি নিয়ে যাই, আমি তো বেড়াতে এসেছি, তেমন কোনো কাজ নেই। কি করব বলো, তার থেকে একটু গিয়ে ঘুরে আসি ভার্সিটি থেকে, আমিও তো ওই এখানেই পড়াশোনা করেছি। তুমি তো জানো ভাইয়া, বন্ধুদের সাথে দেখা হয়ে যাবে। হোসেন আপত্তি করলো না, বরং খুশি হলো। ভাবলো আরাধ্যা হয়তো ভালোই লাগবে, তাই সে চলে গেল। আরাধ্যা বাইরে গিয়ে গাড়িতে উঠতে যাবে, তার আগে সারফারাজ একটা বাইক নিয়ে আরাধ্যার সামনে হাজির। আরাধ্যা তো অবাক হয়ে গেল। আরাধ্যা মনে মনে ভাবলো সারফারাজের সাথে বাইকে যেতে হবে নাকি, তাহলে সে কখনোই রাজি হতো না। ভেবেছিল মনে হয় বাড়ির গাড়ি করেই যাবে সে। কালকে রাতে যেরকম হঠকারী কাণ্ডগুলো করলো সারফারাজ, এখন আবার এই কাণ্ড। আরাধ্যা আরো অবাক হয়ে যাচ্ছে। সে সারফারাজকে উদ্দেশ্য করে বলল, বাইক কেন, গাড়ি কোথায়? সারফারাজ মিষ্টি হেসে বলল, গাড়ি আমার বিরক্ত লাগে, আমি কালকেও গাড়ি নিয়ে আসিনি, আমি তো শহরের খোলা বাতাস নিতে চাই। তাই না বলো? তুমি আমার মনে হয় বিরক্ত হয়ে গেছো। চলো আজকে বাইকে নিয়ে যাই, তোমাকে দেখাবো, ভালো লাগবে। সে সরাসরি জিজ্ঞাসা করলো, বাইক কেন, গাড়ি কোথায়? সারফারাজ মিষ্টি গলায় হেসে বলল, আপনাকে আমি তুমি করে বলার অনুমতি দেইনি, আর সবচেয়ে বড় কথা, আমি বাইকে যাব না, আমার অস্বস্তি হবে। আপনি বরং ড্রাইভার কাকাকে বলুন গাড়ি বের করতে। সারফারাজ হেসে বলল, ড্রাইভার কাকাকে তো আমি আজ ছুটি দিয়ে দিয়েছি, বাসায় তো কেউ যাবে না, তাই ভাবলাম আজ আমিই নিয়ে যাব তোমাকে। তারপর চোখ টিপে বলল, সত্যি বলছি, তুমি না করে দেবে এটা জানতাম, তাই আগে থেকে ব্যবস্থা নিয়ে রেখেছি। তোমার তো আজ ভার্সিটিতে যেতেই হবে, তাই না? এখন কি করবে বলো? এখান থেকে গাড়ি ঠিক করতে গেলে দেরি হয়ে যাবে। তারপর খানিকটা কৌতুক করে বলল, তাই বরং চলো। উফ সরি, চলুন, আপনাকে বিমানের গতিতে পৌঁছে দিচ্ছি। আমি কথা দিচ্ছি কোনো অস্বস্তিতে ফেলবো না। আরাধ্যা বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগে সামিনা না চলে আসলো। আরে যাও তো আরাধ্যা, কোনো সমস্যা হবে না, ও খুব বাইক রাইড করে, তুমি তো জানো না। আমারও কালকে বাড়ির গাড়ি রেখে ওর বাইকেই এসেছি। ঈদ তো ওর বাইকে রাইড দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে। তুমিও বরং যাও, বেশি জ্যাম থাকবে না, ভালো লাগবে। আরাধ্যা বেশি ঝামেলা করতে চাইল না, কারণ তার প্রথম ক্লাস আছে। ভাবলো আসার সময় অন্য গাড়ি করেই আসবে, তাই সে বাইকে উঠে বসলো। নিজের মনের বিরুদ্ধেই নিজেকে যথাসম্ভব দূরে দূরে রেখেছে।
তাই বাইকে উঠে বসলো, নিজেকে যথাসম্ভব দূরে রেখে। সারফরাজ বাইক স্টার্ট দেওয়ার আগেই মজা করে বলল, কেউ কিন্তু পড়ে গেলে আমি দায়ী নই, অবশ্য ধরে বসলে ভালো হয়। আরাধ্যা তার কথা কানে তুলল না, ওনা ঠিক করে আঁকড়ে ধরে সুন্দরভাবে বসলো। সারফারাজ বাইক ছুটিয়ে দিল। আরাধ্যার ভীষণ অস্বস্তি হচ্ছিল, একটু পরপর কেমন যেন গায়ে লাগছিল। সে বিরক্ত হয়ে বলল, এত দ্রুত চালানোর দরকার নেই, দয়া করে একটু আস্তে চালান, আমার অস্বস্তি লাগছে। সারফারাজের আরাধ্যার কিরকম অস্বস্তির চেহারা দেখতে বেশ ভালোই লাগছিল। সে বলে উঠল, আরাধ্যা, এত ভয় কিসের? আমি কি তোমার শত্রু? সারফারাজের কণ্ঠে এক ধরনের রহস্যময় হাসির আভাস, ঠোঁটে চাপা বিদ্রুপ। বাইক চালানোর গতি সে আরো খানিকটা বাড়িয়ে দিল, আরাধ্যার অনুরোধ সত্ত্বেও। আরাধ্যার ঠোঁট চেপে ধরে রইল। হালকা বাতাস চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু তার অস্বস্তির কারণ সেটি কিন্তু ছিল না। সারফারাজের কথাগুলো কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল। তুমি এতটা সাহসী মেয়ে, অথচ বাইকে বসতে এত ভয় পাচ্ছ। আমার কিন্তু মনে হচ্ছে তুমি আসলেই ভয় পাচ্ছ না, বরং কিছু থেকে পালাতে চাইছো। তার কথার ইঙ্গিত বুঝতে পেরে আরাধ্যার গলায় যেন কিছু আটকে গেল। সে কি ঈশানের কথা বলছে? আপনার এই অযথা বিশ্লেষণের দরকার নেই, দয়া করে থামুন, শীতল স্বরে বলে উঠল সে। সারফারাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ঠিক আছে, কিছু বলবো না, তবে তোমার স্বামী যদি জানতে পারে তুমি অন্য কারোর বাইকে ঘুরছো, কেমন লাগবে বলো তো? এইবার আরাধ্যার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আপনার সমস্যা কি? কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? সারফারাজ এবার একটু থেমে গিয়ে বলল, তোমার জীবন কি সত্যি ব্যক্তিগত আরাধ্যা? সেই একটি মাত্র বাক্যে শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল তার। বুকের ভেতর ধুকপুক শুরু হলো। এটা নিছকই কথা, নাকি এর পেছনে আরো গভীর কিছু লুকিয়ে আছে? সে কিছুই বলল না। কিছু কিছু কথা চুপচাপ শোনাই ভালো। মনের মধ্যে অস্থিরতা জমতে থাকলো। সত্যি তো, ঈশান যদি জানতে পারে, কিন্তু কেন সে চিন্তা করছে? ঈশান কি তাকে প্রশ্ন করার অধিকার রাখে? ভাবলেই বা কিভাবে? যেই মানুষটা বিয়ের দিন স্ত্রীকে ফেলে চলে যেতে পারে, তার এইসব প্রশ্ন করার অধিকার নেই। আমি অন্যায় কিছু করিনি, নিজেকেই বোঝালো সে। সারফারাজ তার প্রতিক্রিয়া খেয়াল করছিল, একটু হেসে বলল, ঈশান আমার ভাইয়ের মতো, চাইলে আমিও তোমার বন্ধু হতে পারি, কিন্তু ততটা খারাপ নই আমি যতটা তুমি ভাবছো। ক্যাম্পাসের সামনে বাইক থামালো সারফারাজ। আরাধ্যা এক মুহূর্ত দেরি না করে নেমে পড়ল। আমি ভাইয়াকে ফোন করে গাড়ি আনিয়ে নিব, আপনি দয়া করে চলে যান, আমাকে অস্বস্তিতে ফেলবেন না। সারফারাজ এবার আর কিছু বলল না, শুধু একটা কথাই বলল, আমি অপেক্ষা করব। আরাধ্যা আর এক মুহূর্ত থমকালো, তারপর পেছনে ফিরে না তাকিয়েই ভেতরে চলে গেল। সারফারাজ দীর্ঘশ্বাস ফেলল। সে জানে তার অনুভূতি বদলে যাচ্ছে, বন্ধুত্বের গণ্ডি অতিক্রম করে কিছু একটা জন্ম নিচ্ছে তার ভেতর, যা জন্ম নেওয়া উচিত ছিল না। কিন্তু যদি ঈশান সত্যি তার পুরানো সম্পর্কে ফিরে যায়, তাহলে? পরীক্ষা শেষ হলে সবাই মিলে ক্যাম্পাসের এক কোণে বসেছিল। সাফিন বলে উঠল, হয়তো কদিনের মধ্যেই ঈশান খোঁজ পাওয়া যাবে। সে নিজেও জানে কথাটা একদম নিশ্চিত নয়, তবুও আরাধ্যার বুকের ভেতর একটা হালকা ধাক্কা লাগলো। খোঁজ পাওয়া যাবে? সত্যি? পরীক্ষা শেষ হতেই সে বাড়ি ফিরে এলো, কিন্তু বাড়িতে ঢুকতেই চমকে গেল। এত নীরবতা কেন? সাধারণত এই সময় শাশুড়ি বাড়িতেই থাকার কথা, কাল রাতেও তো সবাই ছিল, আজ সবাই গেল কোথায়? মা, ডাকলো সে। রান্নাঘর থেকে সকিনা বিবি বের হয়ে এলো। সেও ভয় পেয়ে আছে মনে হলো। আপনারে তো অনেকবার ফোন দিছিল আম্মাই, কিন্তু আপনি তো ধরেন নাই। ওই যে কাল সারফারাজ ভাই আইছিল না, উনি হুন্ডা নিয়ে পড়ে গেছে, তাই সবাই হাসপাতালে গেছে। আরাধ্যার শরীর হিম হয়ে গেল। সকালে তো ঠিকই ছিল, তাহলে? আর সবচেয়ে বড় কথা, সারফারাজ কি এতটাই অনভিজ্ঞ বাইক চালায় যে এমন দুর্ঘটনা হবে? কই, সকালে তো একদম দক্ষভাবেই চালিয়েছে। তবে
এটা কি নিছক দুর্ঘটনা নাকি মনের ভেতর কোথাও একটা অস্বস্তি কাঁটা বিঁধে গেল? তবে কি তার হাসপাতালে যাওয়া উচিত? সে দ্রুত ফোনটা বের করলো, কিন্তু চার্জ নেই। তাই বুঝি তার শাশুড়ির ফোনটা সে ধরতে পারেনি। তবুও তাকে যেতেই হবে। যাই হোক, সারফরাজ তার কোনো ক্ষতি করেনি। রুমে ঢোকার মুহূর্তেই বুকটা কেঁপে উঠল আরাধ্যার। চেনা একটা ঘ্রাণ। বুকের ধুকফুকানিটা এতটাই বেড়ে গেল যে তার মাথার ঝপ করে একটা দৃশ্য ভেসে উঠল। ক্যাবিনেটের দরজা খুলে ঈশানের জামাকাপড় থেকে সেই এমন গন্ধই পেত। এই ঘ্রাণটা সে আগে বহুবার পেয়েছে, কিন্তু এখন সে মনে মনে আওড়ালো, ঈশান! তার শরীরে শিহরণ বয়ে গেল। কেন যেন মনে হলো কেউ একজন খুব কাছে আছে। ধীরে ধীরে পা টিপে রুমে ঢুকলো সে। মনে মনে বলল, এই আশ্চর্য তো হবার নয় যা সে ভাবছে। সে নিজের কাজে মন দিল। সে ফোনটা চার্জে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে। তারপর হাসপাতালে যাবে। তার শাশুড়ির কাছ থেকে ঠিকানাটা জেনে হাত থেকে ওড়নাটা খুলে ব্যাগটা বেডের উপরে রাখলো। মনে পড়ল ঈশানের ল্যাপটপটা রাতে চার্জে দিয়েছিল। খুলে দেখলে কেমন হয়। সে ল্যাপটপটা হাতে নিল। ঠিক তখনই শক্ত একটা হাত আচমকা তার বাহু চেপে ধরল। সে হকচকিয়ে গেল। আরেকটু হলেই ল্যাপটপটা হাত থেকে পড়ে যেত, কিন্তু আগেই কেউ সেটাকে ধরে ফেলল। কোমল নয়, শীতল ও শক্ত মুঠি। একটা মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল তার। চোখ বন্ধ করে ফেলল। আর সেই চেনা ঘ্রাণটা আরো তীব্র হয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। একটা মুহূর্ত, তারপর ধীরে ধীরে চোখ খুলতেই হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। তার সামনে দাঁড়িয়ে আছে ঈশান। আরাধ্যার মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য আবিষ্কার করে ফেলেছে। সে কি স্বপ্ন দেখছে? কিন্তু না, সে এখনো জেগে আছে। তাহলে চোখের সামনে ঈশান? কখন, কিভাবে? ঈশান তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে আছে, গভীর অথচ কঠিন দৃষ্টি। তার কণ্ঠস্বর কেটে কেটে বের হলো, ভেবেছিলে আমি আর ফিরবো না? আরাধ্যা যেন বিস্ময়ের শেষ সীমানায় দাঁড়িয়ে। তার শ্বাস প্রশ্বাস থমকে গেছে। ঠোঁট সামান্য কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ঈশান ধীরে ধীরে এগিয়ে এলো, প্রতিটি পা ফেলে যেন সে ওই রকম করেই এগিয়ে আসার কথা ভেবেছিল। কিন্তু তোমার কর্মকাণ্ড তো আমাকে শান্তিতে থাকতে দিল কই? শব্দগুলো ধারালো ছুরির মতো এসে বুকে বিঁধল। তার স্বর নিস্তব্ধ রাতের মতো ঠান্ডা, অথচ তাতে জমাট বাঁধা অভিমান লুকিয়ে। আরাধ্যা নিঃশ্বাস নিতে ভুলে গেল। তার কর্মকাণ্ড? সে কি এমন কিছু করেছে? সে তো শুধু একা বেঁচে থাকার চেষ্টা করেছিল। তবে কেন এই অপরাধীর মতো জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে? গলা শুকিয়ে এলো, কণ্ঠস্বর নরম হয়ে গেল। আপনি কখন আসলেন? এক চিলতে শঙ্কা, বিস্ময় আর অভিমান মিশে গেল প্রশ্নটায়। যখন ফিরে আসার প্রয়োজন অনুভব করলাম। ঈশানের শক্ত সংক্ষিপ্ত উত্তর, কিন্তু তার গভীর দৃষ্টির তীব্রতা বলে দিচ্ছে সে সবই জানে। আরাধ্যার আঙ্গুল অনিচ্ছা সত্ত্বেও মুষ্টিবদ্ধ হলো। কিছু একটা বলতে গিয়েও শব্দ আটকে গেল গলায়। আরাধ্যার গলা কাঁপছিল, রাগে, অভিমানে, ঘৃণায়। এ কদিন ধরে জমে থাকা অনুভূতিগুলো যেন একসঙ্গে বিস্ফোরিত হতে চাইছে। কিন্তু সে কিছুতেই ঠিক করে উঠতে পারছে না। কি বলবে, কি করবে? তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে শুধু একবার আঘাত করতে চায়, শুধু একবার। কিন্তু কেন যেন পারছে না। গভীর শ্বাস নিয়ে ঈশানের চোখে তাকালো সে। গলা শক্ত করে বলল, আপনার এত বড় সাহস হলো কি করে? একটা মেয়ের জীবন নষ্ট করা এত সহজ মনে হলো আপনার কাছে? সি! ঈশান একটুও চমকায়নি, বরং শান্ত চোখে তাকিয়েছিল। তার সেই নীরবতা যেন আরাধ্যার রাগকে আরো উস্কে দিচ্ছিল। বিয়ের পর একজন মেয়েকে এভাবে ফেলে চলে যেতে হয়, কোনো কথা না বলে, কোনো ব্যাখ্যা না দিয়ে? আমি কি জানি না মানুষ বলে আমি নাকি অভিশপ্ত? আমি কি জানি না সবাই মজা নেয় আমার কপাল নিয়ে? আপনি জানেন? আরাধ্যার কণ্ঠ চড়ে যাচ্ছিল।
তার চোখ ছলছল করছিল, কিন্তু সে নিজেকে দুর্বল হতে দিতে চায়নি। আপনার কি মনে হয় 1 সপ্তাহ পর ফিরে এসে দুটো কথা বললেই সব ঠিক হয়ে যাবে? এতটাই সস্তা মনে হয় আমার অনুভূতিগুলো? ঈশান এবার চোখটা সরিয়ে নিল, যেন কিছু বলতে চেয়েও আটকে গেল। কিন্তু আরাধ্যা থামল না। আপনার চলে যাওয়ার কারণটা জানার আমার কোনো দরকার নেই। দরকার ছিল না তখনও, দরকার নেই আজও। ঈশান মির্জা। ঈশানের ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে বলল, বাহ, তোমার মুখে আমার নামটা এত সুন্দর শোনায়, আগে জানতামই না। তাহলে হয়তো আরো আগেই শুনতে চাইতাম। সে একটু থামলো, তারপর মাথা দুলিয়ে মিষ্টি হেসে বলল, ইস, বড্ড দেরি করে ফেললাম। আরাধ্যার ধৈর্যের বাঁধ যেন মুহূর্তেই ভেঙে গেল। তার রাগ, কষ্ট, অভিমান সবকিছু একসঙ্গে ঝড়ের মতো বয়ে যেতে লাগলো হৃদয়ের ভেতর। এক ধাক্কায় ঈশানকে সরিয়ে দিল সে। নিজেও দ্রুত পিছিয়ে এলো, যেন তার থেকে দূরে থাকতে চায়। ঈশান তখনও হাসছে, যেন এই প্রতিক্রিয়াই সে প্রত্যাশা করেছিল। মাথা একটু কাত করে চোখে এক ধরনের দুষ্টুমি নিয়ে বলল, এই কদিন এই অবস্থা আপনার? আহারে, আমার বউটা তাহলে সারা জীবন কিভাবে থাকবে? আমার সাথে থাকতে হলে তো একটু ধৈর্য ধরতে শিখতেই হবে, তাই না? সে একটু থামলো, তারপর হালকা গলায় বলল, তাই তো একটু পরীক্ষা নিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কই। তার কণ্ঠে নাটকীয় আক্ষেপের সুর, যেন সত্যিই মন খারাপ করছে। আরাধ্যা এতক্ষণ ঈশানের কোনো কথা গায়ে মাখেনি, কিন্তু শেষের লাইনটা তার কানে বাজলো, আমার সাথে থাকতে হলে ধৈর্য ধরতে হবে। আরাধ্যা অবাক চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে। আপনার সাথে থাকতে গেলে? আমি থাকতে চাই না আপনার সাথে। রেগে গিয়ে তার চোখের পানি টলমল করছে। শব্দগুলো যেন বারবার তানে কানে প্রতিধ্বনিত হচ্ছিল। ঈশানের ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় হাসি খেলা করছিল, যেন সে সবকিছু নিয়েই নিশ্চিন্ত, আত্মবিশ্বাসী। আরাধ্যার রাগ তখন আগুনের মতো দাউ দাউ করে জ্বলছিল। এই কদিনে সে কতটা কষ্ট পেয়েছে, কতটা অপমান সয়েছে, কতবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছে। সেসব কিছুই কি ঈশানের কাছে কিছুই নয়? সে এক ঝটকায় ঈশানের কলারটা চেপে ধরল। তার 2 চোখ রাগে টকটক করে জ্বলছিল। আপনার কি মনে হয় ফিরে এসে দুটো হাসি ঠাট্টা করলেই সব ঠিক হয়ে যাবে? আপনি জানেনও না 1 সপ্তাহ ধরে আমি কিভাবে দিন কাটিয়েছি। মানুষ যখন আঙ্গুল তুলে বলেছে এই মেয়ে অভিশপ্ত, যখন আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, তখন কোথায় ছিলেন আপনি? ঈশান কোনো প্রতিরোধ করল না, বরং গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কোনো অনুশোচনা নেই, কোনো অস্বস্তি নেই, বরং এক ধরনের অদ্ভুত গভীরতা আছে, যা আরাধ্যাকে আরো বেশি ক্রুদ্ধ করে তুলেছিল। তার শ্বাস ভারী হয়ে এলো, কিন্তু ঈশান তখনও সেই শান্ত কণ্ঠে বলে উঠল, আমি চাইও না তুমি আমাকে ক্ষমা করো আরাধ্যা, তুমি সময় নাও। আরাধ্যা চমকে গেল। তাহলে? তার গলা কাঁপছিল। ঈশান এবার হাসল, তবে সেই হাসির আড়ালে যেন কোনো অনুভূতির রহস্য লুকিয়েছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার অনুপস্থিতি তোমার উপর ঠিক কতটা প্রভাব ফেলেছে। আর দেখো না, তুমি ঠিক আমার প্রত্যাশার মতোই প্রতিক্রিয়া দেখিয়েছ। আরাধ্যা অনুভব করলো সে যেন একটা ফাঁদের মধ্যে আটকে গেছে। তার শরীরের প্রতিটি রক্তকণা তাকে চিৎকার করে বলছিল, বিশ্বাস করো না, এই মানুষটা যেমন ছিল তেমনই আছে। এমন সময় নিচে লোক সমাগমের শব্দ পাওয়া গেল। ঈশান রুম থেকে একটা কথা না বলে বেরিয়ে গেল। আরাধ্যা তখনও রুমে পাথরের মতো বসে রইল। তার মনে হচ্ছিল এতক্ষণ যা ঘটল তা কি সত্যিই বাস্তব, নাকি কেবলই কোনো দুঃস্বপ্ন ছিল? এই মানুষটা কি সত্যিই এসেছিল? গলে যাবেন না আরাধ্যা, কখনোই না। সে চলে যাবে সবার আড়ালে, থাকবে না এখানে। নিজেকেই বোঝানোর মতো করে বলল সে। ঈশান নিচে নামতেই দেখলো সারফরাজকে নিয়ে সবাই বাড়িতে ঢুকছে। সারফরাজ স্ট্রেচারে বসা, তাকে ঠেলে নিয়ে আসছে হোসেন।
সিঁড়ি থেকে নামতে নামতে ঈশান ঠান্ডা গলায় বলল, বাইক চালাতে না পারলে রাস্তায় বের হয় কেন? সবার মুখে বিস্ময় ফুটে উঠল, যেন কেউ বিশ্বাসই করতে পারছে না যে ঈশান সত্যি ফিরে এসেছে। বাড়ির সবাই যেন কিছুক্ষণের জন্য স্থিরই হয়ে গেল। তারপর একে একে বলতে লাগলো, ঈশান! এই বাড়ির সবাই যেন আনন্দে ফেটে পড়ল। এতদিনের অপেক্ষার অবসান ঘটেছে। এখন সব সমস্যার সমাধান হবে, এই বিশ্বাস নিয়েই সবাই ঈশানকে ঘিরে ধরল। ইতু টলমলো পায়ে দৌড়ে এসে ঈশানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে তোলে নাও। ঈশান হেসে ঝুঁকে ইতুকে কোলে নিল, কপালের টপাটপ কয়েকটা চুমু খেল। আমার মামুনিটা কখন এসেছ? ইতু আধো আধো স্বরে বলল, কালকে। তারপর ঈশান সারফারাজের দিকে এগিয়ে গিয়ে নিচু হয়ে স্ট্রেচারের সামনে বসে বলল, কিরে, ব্যথা পেলি? তোকে তো বললাম বাইক চালানোর দরকার নেই, আর চালালি? সাবধানে চালাবি না? সারফারাজ সন্দেহ ভরা চোখে তাকালো ঈশানের দিকে। তুই না চলে গিয়েছিলি হঠাৎ? ঈশান হেসে বলল, ঈশান কি ময়দান ছেড়ে পালানোর লোক? সারফারাজ কিছু বুঝে ওঠার আগেই ঈশান তার কানের কাছে ঝুঁকে আস্তে করে বলল, সীমা অতিক্রম করলে একটু আধটু ক্ষতি হবেই, তাই না? কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই ঈশান সোজা ওপরের দিকে চলে গেল। আরাধ্যা তখনও ঘরের ভেতর পাথরের মতো দাঁড়িয়েছিল। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই দরজার সামনে ঈশানের উপস্থিতি টের পেল। সে ধীরে ধীরে দরজার দিকে তাকিয়ে দেখল ঈশান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এক মুহূর্তের জন্য কেউ যেন কিছুই বলল না। তারপর ঈশান এক পা এগিয়ে এলো, খাটের ওপর পড়ে থাকা আরাধ্যার ওড়নাটা তুলে নিল এবং ধীরে ধীরে তা তার গায়ে জড়িয়ে দিল। আপনি যদি সত্যি আমাকে ঘৃণা করতেন, তাহলে আমার ফিরে আসাটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ হতো না, আরাধ্যা, শান্ত স্বরে বলল ঈশান। তার কণ্ঠে কোনো অহংকার ছিল না, ছিল শুধু একরকম আত্মবিশ্বাস। আরাধ্যা কিছু বলতে চাইল, কিন্তু কণ্ঠ যেন আটকে গেল কোথাও। ঈশান মৃদু হেসে বলল, এত ভাববেন না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি আপনাকে কোনো কিছুতেই জোর করব না। চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আরাধ্যা আচমকা দুলে গিয়ে ঈশানের কোলে ঢলে পড়ল। ঈশান দ্রুত আরাধ্যাকে ধরে ফেলল, কিন্তু তার চোখে কোনো বিস্ময় ছিল না, বরং ঠোঁটের কোণে সেই চিরচেনা রহস্যময় হাসি খেলা করছিল। এক মুহূর্ত গভীরভাবে তাকালো, তারপর ধীরে কপালে হাত রেখে বলল, তুমি যতই নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করো, হুম, আসলে ভেতর ভীষণ নরম, তাই না মহারানী? এর মধ্যেই তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করলো। ঈশান ফোনটা বের করতে কপালে ভাঁজ পড়ল। মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। বিছানায় আরাধ্যাকে শুইয়ে দিয়ে দ্রুত ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে সে বুঝতে পারল এটি প্রায়োরিটি কল, অর্থাৎ জরুরি সংকেত। ঈশান ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তোমার রেস্ট দরকার, কিছুক্ষণ শুয়ে থাকো। আর হ্যাঁ, ঠিক মতো খেয়ে নিও, বুঝেছো? তারপর বাইরে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলো তার বাবা মা বসে আছে, আর রান্নাঘরে সামিনা ইতুকে নিয়ে ব্যস্ত। ঈশান সোজা সামিনার কাছে গিয়ে বলল, আমার বউটাকে তোমাদের ভরসায় রেখে গিয়েছিলাম আপু, একটু খেয়াল রাখোনি। মন খারাপের ভান করেই বলল, ও ঠিক মতো খাওয়া দাওয়া ও ঠিক মতো করেনি। মেয়েটা না খেয়ে অসুস্থ হয়ে গেছে মনে হচ্ছে। সংসার শুরু হওয়ার আগেই তো বউ আমার আধমরা হয়ে যাচ্ছে, বাকি সময় কি করব বলো? সামিনা অবাক হয়ে তাকালো, কি বলছিস তুই? তোর এইসব ভাববার সময় আছে? এটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। ঈশান একটু দূরে সরে গিয়ে হালকা হাসির ছলে বলল, আমি কিছু করিনি, সত্যি বলছি। হয়তো চিন্তার কারণে সেন্স হারিয়েছে। একটু দেখ তো আয়। আমি কিছু করিনি, কারণ আমার বউ যা ডেঞ্জারাস, অনুমতি ছাড়া টাচ করলে আবার মামলা ঠুকে দিতে পারে। সামিনা হতভম্ব হয়ে বলল,
তুই যা বলিস না। ঈশান তখনই সিরিয়াস হয়ে বলল, আমাকে পরে যা বলার বলিস আপু, আগে ওনার কাছে যা, একটা জরুরি ফোন এসেছে, আমাকে বাইরে যেতে হবে। তারপর কিছুক্ষণ চুপ থেকে যোগ করলো, আর ওকে বোঝাবি যেন বেশি দুশ্চিন্তা না করে, সামনে ওর এক্সাম আছে। ঈশান দ্রুত গাড়িতে উঠল, পকেট থেকে ফোনটা বের করে ব্যাকআপ সিম চালু করলো, তারপর একটি নাম্বার ডায়াল করলো। রিং বাজতেই অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল, অপারেটিভ ব্ল্যাক হুক অনলাইন, কনফার্ম কোড। ঈশান শীতল স্বরে বলল, ডেল্টা 73। অপর পাশ থেকে উত্তর এলো, টার্গেট লোকেশন চেঞ্জ করেছে, আগের প্ল্যান বাতিল, নতুন ব্রিফিং রেডি আছে, আমাদের মিটিং এখনই দরকার। ঈশানের চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে এলো। 20 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, কোঅর্ডিনেটস পাঠাও। ফোন রেখে সে দ্রুত গাড়ি স্টার্ট দিল। গাড়ির ইঞ্জিনের গর্জন যেন ঈশানের মনের অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলেছিল। হেডলাইটের আলো ভেদ করে সে শহরের রাস্তায় এগিয়ে চলল, সমস্ত গন্তব্যের চেয়েও দ্রুততার সাথে। তার মনে বারবার একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আরাধ্যার কাছে তার আসল পরিচয় লুকানো। সে জানে আরাধ্যাকে অন্ধকারে রেখে মিশন চালানো এক প্রকার প্রতারণা, কিন্তু দেশের নিরাপত্তা এবং তার দায়িত্ব পালনের চেয়ে বড় কিছু হতে পারে না। ব্লুটুথ হেডসেটে সংকেত এলো, অপারেটিভ ব্ল্যাক হোক, স্যাটেলাইট ফিড অ্যাক্টিভেটেড, টার্গেট মুভমেন্ট ডিঅ্যাক্টিভেটেড। ঈশান তার কণ্ঠকে আরো কঠিন করলো, চোখে চোখ রেখে কথা বলার জন্য প্রস্তুত থেকো, যে কোনো মূল্যে আটকাতেই হবে। অন্যদিকে সামিনা আরাধ্যার রুমে এসে দেখলো আরাধ্যা বিছানায় নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। কাছে গিয়ে তার কপালে হাত রাখলো, তারপর মৃদু হাসিতে বলল, তুই এমন করছিস কেন? তোর রাজা বাবাজি তোকে নিয়ে এমন ভাবছে, আর তুই এখানে চোখ বুজে আছিস। আরাধ্যা চোখ খুলে শান্ত হাসলো, রাজা বাবাজি না, ডাইনোসর, একবার হা করলে সোজা গিলে ফেলবে। সামিনা হেসে ফেলল, হয়তো গিলতে পারে, কিন্তু তোকে না খাইয়ে ছাড়বে না, আমাকে বারবার বলে গেছে। হেসে বলল সামিনা। আরাধ্যার চোখে অদ্ভুত এক মায়া খেলে গেল, তার মনের গহীনে জমে থাকা হাজারো প্রশ্ন, ভয়ের অনুভূতি আর সন্দেহ একে একে তার চোখ ভাসছিল। অপারেশন হেডকোয়ার্টার। ঈশান কনফারেন্স রুমে প্রবেশ করতেই সব নজর তার দিকে ঘুরে গেল। তার মুখে কোনো আবেগের ছাপ নেই, কেবল কড়াভাবে জানতে চাইল টার্গেট লোকেশনের আপডেট। একজন অফিসার দ্রুত প্রজেক্টর চালু করলো, স্ক্রিনে ভেসে উঠল একটি উপকূলীয় গুদম ঘরের মানচিত্র, লাল বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে সন্দেহভাজন এলাকা। এখানেই টার্গেট শেষ, মুভমেন্ট ট্র্যাক করা হয়েছে, আমাদের বিশ্বাস এখানেই অস্ত্রের লেনদেন হবে। ঈশান এক ঝলক দেখে নিল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমাদের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। অপারেশন ব্লু ফ্যালকন শুরু হবে রাত 12টায়, প্রত্যেকের পজিশন নিশ্চিত করো, ব্যাকআপ টিম প্রস্তুত রাখো, এই মিশনে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। রুমের পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল, সবার চোখে ছিল সতর্কতা আর উত্তেজনা। ঈশান এক মুহূর্তে থেমে যোগ করলো, আমাদের এই মিশনে একটি মাত্রই নিয়ম। তার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল, টার্গেট ধরা পড়বে কিংবা মাটিতে পড়বে, ব্যর্থতার কোনো সুযোগ নেই। রুম জুড়ে নিস্তব্ধতা নেমে এলো, কেউ আর কোনো প্রশ্ন করলো না, কারণ সবাই জানতো তাদের সামনে কি অপেক্ষা করছে। অপারেশন হোল্ড অন, কেউ আমাদেরকে ট্র্যাক করছে। শব্দটা শুনেই ঈশান বুঝতে পারলো সময় শেষ, তার আন্ডার কভার মিশনে ধরা পড়ে গেছে। কোনো ভুলচুক করলেই এখানেই সব শেষ। শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠল, আঙ্গুল গ্লুক 17 এর ট্রিগারে চোখ স্ক্যান করলো পুরো গুদম ঘর। 5 জন অস্ত্রধারী, প্রত্যেকের হাতে 47, তাদের পাশে লোহার বাক্স ভর্তি আগ্নেয়াস্ত্র। ব্ল্যাক হুক 2, এঙ্গেজমেন্ট কনফার্ম। পরে মুহূর্তেই এক তীব্র বিস্ফোরণ, বুলেটের ঝড় উঠল চারপাশে।
ঈশান দ্রুত কাভারের পেছনে লাফ দিল, কিন্তু ঠিক তখনই একটা কিছু তার ঘাড় ছুঁয়ে গেল। গরম শলাকার মতো অনুভূতি হলো। পরের সেকেন্ডে ধাক্কা সামলাতে না পেরে সে পাশের লোহার কন্টেনারের সাথে ধাক্কা খেল। হাত তুলে দেখল রক্ত। গুলি তার ঘাড়ের পাশ দিয়ে ছেয়ে গেছে। চামড়ার নিচে গভীর কাটা লেগেছে। গরম রক্ত কোটের কলারের ভেতর গড়িয়ে পড়ছে। কিন্তু সময় নেই ব্যথা ভাববার। যেন তার শরীর অবশ হয়ে আসা শুরু করলো। সে দ্রুত কোমরে থাকা ট্র্যাকার ডিভাইসটা বের করলো। একবার টিপেই কোড পাঠিয়ে দিল, মিশন কম্প্রোমাইজড, ইমিডিয়েট এক্সফিল। ঠিক তখনই তার পেছনে দ্রুত পায়ের শব্দ। কেউ একজন এসে লাফিয়ে পড়ল তার ওপর। ধপাস। ঈশান মেঝেতে আছড়ে পড়ল। মাথাটা ধাক্কা খেল পাথরের ওপর। কিছুক্ষণ দৃষ্টি ঝাপসা হয়ে গেল। একটা ভারী হাঁটু তার পিঠের ওপর চাপ দিচ্ছে। গলায় ঠান্ডা ধাতব কিছু অনুভব করলো। তুই কি হারামজাদা! গুন্ডাটা হিসহিস করেই বলল। ঈশান বুঝল, এখানে এক সেকেন্ডও দেরি করা মানে মৃত্যু। সে আকস্মিক একটা ঘুষি মারল লোকটার কনুইতে। তারপর সব শক্তি দিয়ে শরীর উল্টে দিল। লোকটা ভারসাম্য হারিয়ে পড়তে না পড়তেই ঈশান তার ঘাড়ের কাছে চাপ দিতেই ক্রাক, নিস্তব্ধতা। কিন্তু তার দম নেওয়ার সময় নেই। পেছন থেকে আবার গুলির শব্দ। কেউ চিৎকার করছে, ও পালিয়ে যাচ্ছে, ধর! ঈশান কাঁপতে থাকা হাত দিয়ে নিজের গলার ক্ষত টিপে ধরল। তারপর ছুটতে শুরু করলো। রক্ত গড়িয়ে পড়ছে গলার পাশে। বুকের ভেতর ধুকপুক করছে তীব্র ব্যথা। ঈশান জানে এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য। সে তার জন্য কাউকে বিপদে ফেলতে পারে না। পায়ের শব্দ পেছনের দিকে এগিয়ে আসছে। তারা তাকেই খুঁজছে। শ্বাস আটকে রাখো। সে দ্রুত এক গলি ধরে দৌড় দিল। পরিত্যক্ত গুদমের বাইরের অন্ধকার তাকে ঢেকে রেখেছে, কিন্তু বেশি দূর যাওয়া যাবে না। শরীর নিস্তেজ হয়ে আসছে। মাথা ঝিমঝিম করছে। গলির শেষ মাথায় একটা পুরনো জলধারা। তার পাশেই ভাঙা সিঁড়ি। সে গলায় লাগানো মাইক্রোফোনের সুইচ চাপল। ফিসফিস করে বলল, ব্ল্যাক হুক টো, আমি এক্সফিল পয়েন্টে যাচ্ছি, 5 মিনিট লাগবে। কিন্তু কমান্ডো থেকে কোনো উত্তর এলো না। জ্যামিং। শত্রুরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ঈশানের একমাত্র উপায় এখনই নিজেই নিজেকে বাঁচানো। সে ছুটল। একটা পুরানো দেওয়ালের পাশ দিয়ে গলে গিয়ে একটা সরু রাস্তা ধরে এগোলো। সামনেই তার সেফ হাউস। এক পুরানো দোকানের পেছনে, যেখানে আগে থেকে কিছু অস্ত্র ও মেডিকেলের সাপ্লাই মজুত রাখা হয়েছে। পেছন থেকে চিৎকার, ও ওখানেই আছে, ধরো! ঈশান শেষ শক্তিটুকু নিয়ে একটা দেওয়াল টপকালো। তারপর দ্রুত লোহার দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। দরজাটা আটকে তালা লাগানোর আগেই একটা বুলেট তার পাশে ছুটে গেল। থ্যাঙ্ক। অল্পের জন্য রক্ষা। তারপর নিস্তব্ধতা। শুধু নিজের দমের শব্দ শুনতে পাচ্ছে। সে দরজার পাশে হেলান দিয়ে ধপ করে বসে পড়ল। গলার ক্ষত থেকে রক্ত থামেনি। চাইলেই এখানে শেষ হয়ে যেতে পারত। কিন্তু আমি মরিনি। ঈশানের হাত কাঁপতে কাঁপতে ব্যাগ খুলল। একটা ছোট মিরর তুলে নিজের ক্ষত দেখে নিল। গুলি ঘাড়ের পাশ দিয়ে কেটে গেছে, কিন্তু গভীর। সে দ্রুত একটা ব্যান্ডেজ বের করে গলার চারপাশে পেঁচিয়ে বাঁধল। তারপর একটা ইঞ্জেকশন নিয়ে নিজের হাতে ঢুকিয়ে দিল পেইন কিলার। গরম শ্বাস ফেলে মাথা নিচু করলো। এটা কেবল শুরু। তার মিশন শেষ হয়নি, শুধু নতুনভাবে শুরু হলো। রাত তখন 4:30। আরাধ্যা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু গাড়ির শব্দ শুনে ধড়পড়িয়ে উঠে দাঁড়ালো। বেলকনি থেকে তাকিয়ে দেখল গাড়ি থেকে ঈশান নেমে আসছে, ক্লান্ত, আহত, কিন্তু চোখে মুখে সেই চিরচেনা দৃঢ়তা। তার বুকের ভেতর ধক করে উঠল। এত রাতে এই অবস্থা! কি হয়েছে ওর? দরজা খোলা। ঈশান ধীরে ধীরে দরজার কাছে এলো, কিন্তু কলিং বেল বাজানোর আগেই দরজা খুলে গেল। আরাধ্যা কোনো কথা বলল না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সাদা শার্টের কলার,
রক্তে ভেজা, ঘাড়ের নিচে কালচে দাগ, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মুখে সেই অদ্ভুত নীরবতা। আপনি? ঈশান এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর হালকা হাসলো। এত রাতে দরজা খুলে দিলেন? যদি আমি না অন্য কেউ হতাম? আরাধ্যা গম্ভীর কণ্ঠে বলল, আপনি এত রাতে কোথায় ছিলেন? ঈশান ভেতরে ঢুকলো, দরজা বন্ধ করলো, তারপর ধীরে ধীরে বলল, একটু অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম। আরাধ্যা চোখ সরু করলো, সন্দেহ স্পষ্ট। অ্যাডভেঞ্চার? সেটার জন্য কি জীবন দিতে যাচ্ছিলেন? কি? ঈশান হালকা হাসলো, কিন্তু কণ্ঠে ক্লান্তি ঝরে পড়ল। কিছু জিনিস জিজ্ঞাসা করা যায় না আরাধ্যা? আরাধ্যা এবার রাগে গলা নামিয়ে বলল, তা তো দেখতেই পাচ্ছি। আপনি কি মনে করেন আমি বোঝার ক্ষমতা রাখি না? আপনি যে যাই করেন সেটাই বিপদ আছে, সেটাই বুঝতে পারছি। ঈশান এবার একটু গম্ভীর হলো। বিপদ? সেটা তো সবার জীবনেই আছে। যেমন এই যে ধরো, তুমি আমাকে একটু আগেই বললে যে স্বামী হিসাবে মানো না, কিন্তু আমার জন্য পথ চেয়ে বসে আছো। এটাই বা কম কিসে? তারপর হেসে দিল ঈশান। আরাধ্যা এবার এক কদম সামনে এসে দাঁড়ালো, তার চোখে কৌতূহল আর অভিমান। আপনি কিন্তু অন্তত সত্যিটা বলবেন না, তাই না? ঈশান চুপ করে থাকলো, তারপর আস্তে করে বলল, সত্যিটা জানলে কি আপনি শান্তি পাবেন? আরাধ্যা শ্বাস টেনে বলল, শান্তি নয়, অন্তত মিথ্যা শুনতে হবে না। নীরবতা। আরাধ্যা ফার্স্ট এইড বাক্সটা এনে ঈশানকে হালকা বাঁধন খুলে ঠিকমতো পরিষ্কার করে ভালো করে ব্যান্ডেজ করে দিল, এবং অধিকার খাটিয়েই বলল, কালকে একবার ডাক্তারের কাছে যাবেন, আমি বলে দিলাম। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ঈশান জানে সত্যিটা বলা যাবে না, কিন্তু মিথ্যাও সে বলতে চায় না। আরাধ্যার চোখের সেই গভীর দৃষ্টি এড়ানো সম্ভব নয়। সে অনুভব করতে পারছে আরাধ্যা তার কাছের উত্তর চাইছে। অর্ধ সত্য নয়, পুরোটাই সত্যটাই। ঈশান ধীরে ধীরে হাত বাড়িয়ে আরাধ্যার আঙ্গুল ছুঁল, খুব হালকা কিন্তু দৃঢ় একটা স্পর্শ। তারপর নিচু স্বরে বলল, আমি চাই না তুমি এই অন্ধকারের অংশ হও আরাধ্যা। এটা আমার যুদ্ধ। আরাধ্যা হাত সরিয়ে নিল, কিন্তু তার চোখ সরল না, কণ্ঠে চাপা অভিমান। তাহলে আমাকে কেন নিজের সাথে জড়ালেন? শুধু কষ্ট, ধৈর্য এইসব শেখানোর জন্য? ঈশান গভীর দৃষ্টিতে তাকালো। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধীর কণ্ঠে বলল, কারণ চাইলেও তোমাকে দূরে রাখতে পারি না আরাধ্যা। তার কণ্ঠের স্বীকারোক্তি এক ধরনের ভার ছিল, যেন নিজের কাছে স্বীকার করে নিচ্ছে সত্যিটা। আরাধ্যা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর নিচু স্বরে বলল, আপনি হয়তো টের পাননি, কিন্তু আপনিও অনেক বদলে দিয়েছেন ঈশান। আর এখন আমি কিছু শুনতে চাই না, কিছু জানতেও চাই না। ঈশানের চোখে এক মুহূর্তের জন্য যন্ত্রণা খেলা করে গেল। সে ধীরে ধীরে উঠে বসতে চাইলে আরাধ্যা তাড়াতাড়ি করে তার হাতটা ধরে ফেলল। এখন উঠবেন না দয়া করে, আপনার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এতদিন অবহেলা করতে পেরেছেন, এবার অন্তত নিজের শরীরটুকু বাঁচান। বোঝার দরকার নেই। তার সরল অথচ দৃঢ় স্বীকারোক্তি ঈশানকে নড়ে চড়ে বসালো। আরাধ্যা পেছনে বালিশ গুজে দিল, যাতে সে স্বস্তিতে হেলান দিতে পারে। ঈশান তার হাত দুটো নিজের কোলের উপরে নিয়ে আস্তে করে ধরে ফেলল। এক হাতে আরাধ্যার গাল ছুঁয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি কোনো অন্যায় করিনি আরাধ্যা, বিশ্বাস করো। আমার কাজটা শুধু কঠিন, কিন্তু নোংরা নয়। আর এ কারণেই আমি চাইনি তুমি আমার জীবনের সাথে জড়াও, চাইনি তুমি এই অন্ধকারের অংশ হও। তার কণ্ঠে গভীরতা, তবু কোথাও একটা আকুতি। তাই সেই দিন চলে গিয়েছিলাম, কিন্তু চোরের মতো পালিয়ে যেতে চাইনি। তোমাকে সবটা বুঝিয়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ আমাকে দেওয়া হয়নি। এখন যদি জানতে চাও কেন করেছি, কি করেছিল আর কি হয়েছিল, আমি বলতে পারবো না আরাধ্যা। তার কণ্ঠ দৃঢ় হয়ে উঠল। এটা শুধু আমাদের জন্য নয়, দেশের জন্যেও বিপজ্জনক হতে পারে। শুধু এতটুকু জানো, আমি যা করেছি
তোমার থেকে দূরে থাকার জন্য করিনি, বরং তোমাকে নিরাপদ রাখার জন্যই করেছি। এক মুহূর্তে থেমে যোগ করলো, আর যদি প্রশ্ন করো এতদিন কেন আসেনি, তার উত্তরও একই। আমি আটকে ছিলাম এমন এক বাস্তবতার মাঝে যেখান থেকে ফিরে আসার উপায় ছিল না। তবে এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, সব শেষ হলে আমি সবার আগে তোমাকেই জানাবো। কিন্তু দয়া করে আমাকে ভুল বুঝো না। আরাধ্যা গভীরভাবে তাকিয়ে থাকলো ইশানের চোখে। তার ভেতর যেন এক যুদ্ধ চলছে। হৃদয়ের নরম অনুভূতি এক পাশে টানছে, আর বাস্তবতার কঠিন সত্যি অন্য পাশে। বিশ্বাস করতে ইচ্ছে করলো, কিন্তু মন বলে উঠল না, বিশ্বাস করা উচিত হবে না। সে ধীরে ধীরে ঈশানের হাতটা সরিয়ে দিয়ে ফিসফিস করে বলল, বিশ্বাস? কথাটা শেষ করলো না, শুধু দৃষ্টি নামিয়ে নিল। এক নিঃশ্বাসে সংযত করে কণ্ঠে বলল, আপনি যদি সত্যি আমাকে রক্ষা করতে চাইতেন, তাহলে প্রথমেই আমাকে এই যুদ্ধে টেনে আনতেন না ঈশান। আমি কিছু জানতে চাই না, কিছু বুঝতেও চাই না। আপনি বিশ্রাম নিন, আর আমাকে আমার নিজের মতো করে সবটা বুঝতে দিন। ঈশানের মুখ কঠিন হয়ে গেল, তবে তার চোখে ছিল এক অদ্ভুত ক্লান্তি। সে বোঝে আরাধ্যার মনে যতই কষ্ট থাকুক, সে তার বিশ্বাস ফেরাতে চায় না। আরাধ্যা তার হাতটা সরিয়ে দিয়ে বলল, আপনার বিশ্রাম দরকার, আর আমার দরকার নিজেকে সময় দেওয়া, একটা সম্পর্ককে বুঝতে শেখা। রাত আজ যেন এক অদ্ভুত নীরব। জানালার ওপাশে আকাশ জুড়ে মিটিমিটি জ্বলছে অসংখ্য তারা, যেন কারোর অপেক্ষায় ক্লান্ত চোখে ঘুম এসে যাচ্ছে। আরাধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে হালকা বাতাস বইছে, আর সেই বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সে চুপচাপ তাকিয়ে রইল আকাশের দিকে, তারপর গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো। ঈশান দূর থেকে দেখলো তার শরীর স্থির, কিন্তু ভেতরের ঝড় সে স্পষ্ট অনুভব করতে পারছে। কিছুক্ষণ নীরব থাকার পর খুব আস্তে আস্তে, যেন নিজের অজান্তেই, আরাধ্যার গুনগুন গান শুরু করলো। আকাশের ওই মিটিমিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। কথা ছিল সন্ধ্যা তারা হইব দুজন, আজকে কেন একলা জলে। আরাধ্যার কণ্ঠ ভারী, আবেগ ভরা, যেন প্রতিটি শব্দের মাঝে দুঃখ জমে আছে। ঈশান অনুভব করলো এই গান শুধু সুর নয়, বরং আরাধ্যার না বলা হাজারো প্রশ্ন, তার অব্যক্ত অভিমান। ঈশান ধীরে ধীরে উঠে বসতে চাইল, কিন্তু গায়ের ব্যথা তাকে আটকে দিল। তবু সে থামল না, নিজের কষ্ট ভুলে তাকিয়ে রইল জানালার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। সে হয়তো এই গান নিয়েই তার না বলা কথাগুলো বলছে। গানের শেষ লাইনটা আসতে না আসতেই আরাধ্যা এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর খুব আস্তে পেছনে ফিরল। ঈশানের চোখের গভীরতায় কি ছিল? অনুশোচনা, ব্যথা, নাকি হারানোর ভয়? আরাধ্যা চুপচাপ তাকিয়ে রইল, যেন তার মনে হচ্ছিল এই মুহূর্তে শুধু তার আর তার দুঃখের আর ঈশানের। সে বুঝতে পারছিল গানটা শুধু সুর নয়, বরং দুজনের মাঝের ফাঁক ফোকর দূরত্বের এক অদৃশ্য সেতু, যা তৈরি হয়েছিল কিন্তু ভেঙে পড়ার ভয়েও কাঁপছিল। ঈশানের ফোনটা টেবিলের ওপরেই কাঁপছিল। অন্ধকার ঘরে ফোনের আলো যেন এক মুহূর্তের জন্য নীরবতা চিরে দিল। আরাধ্যা এক ঝলক তাকিয়ে দেখল, তারপর ফোনটা এনে ঈশানের হাতে দিল। ঈশান ফোনটা হাতে নিয়ে এক মুহূর্ত থমকালো, স্ক্রিনের দিকে তাকিয়ে যেন ভাবলো, তারপর রিসিভ করে গম্ভীর গলায় বলল, হ্যাঁ বলো, সব ঠিক আছে? ওপাশ থেকে কার যেন তাড়াহুড়ো করা কণ্ঠ ভেসে এলো। শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল না, কিন্তু ঈশানের মুখের অভিব্যক্তি বদলে গেল। গভীর মনোযোগ দিয়ে সে কথা শুনতে লাগলো। তার চোখের ভাষা মুহূর্তের মধ্যেই আরো কঠিন হয়ে গেল। আরাধ্যা দূর থেকে তার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। ফোনের অপর পাশে নিশ্চয়ই কিছু গুরুতর কিছু হয়েছে, না হলে ঈশানের চেহারা এত তীক্ষ্ণ হয়ে যেত না। একটু পর ঈশান নিচু স্বরে বলল, ঠিক আছে, আমি আসছি। জায়গাটা সিকিউর তো?
ওপাশ থেকে কি উত্তর এলো বোঝা গেল না, কিন্তু ঈশান ধীরে ধীরে গভীর শ্বাস নিয়ে ফোনটা কেটে দিল। আরাধ্যা এক পা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কোথাও যাচ্ছেন? ঈশান তার দিকে তাকালো, চোখে এক ধরনের দ্বিধা। তার গলা নামিয়ে গেল। আমাকে যেতে হবে আরাধ্যা, দেরি করা যাবে না। আরাধ্যার ভেতর কেমন যেন ছ্যাঁত করে উঠল। সে এই মুহূর্তে চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, এই রাতের অন্ধকারে আবার কোথায় যাবেন? আপনি কি জানেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। কোনো পুরোপুরি সুস্থ হয়নি? ইসহান চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য, যেন নিজের ভেতরের লড়াইটা সামলাচ্ছে। তারপর নিচু স্বরে বলল, এটা আমার দায়িত্ব আরাধ্যা। আমি না গেলে অনেকে ঝুঁকিতে পড়বে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, এই কাজটা হলে আমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। ইসহান আরাধার কানের কাছে মুখটা নিয়ে বলল, আই উইল রিটার্ন ভেরি সুন, মাই সোলমেট। ইউ উইল ওয়েট ফর মি, ওয়ন্ট ইউ? When I come back, everything will be just the way it should be. ইসহানের কথাগুলো কানে বাজছিল আরাধ্যার। তার ঠোঁট কাঁপছিল কিছু বলার জন্য, কিন্তু গলার কাছে দলা পাকানো আবেগ তাকে বাকরুদ্ধ করে রেখেছিল। সে কি সত্যিই অপেক্ষা করতে পারবে, নাকি সময়ের অতল গহ্বরে এই প্রতিশ্রুতি হারিয়ে যাবে? তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু সেই সাথে এক অদ্ভুত বেদনা। আরাধ্যা বুঝতে পারছিল, সে যতই বাধা দিক, ইসহান যাবে। তবুও তার মন চিৎকার করে বলছিল, এবার অন্তত থাকুন, প্লিজ। কিন্তু সে কিছু বলল না। শুধু নীরব চোখে তাকিয়ে রইল ইসহানের দিকে, যে হয়তো আবার হারিয়ে যাবে অজানা কোনো অন্ধকারে। ইসহান আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল। আরাধ্যা তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে, চোখে জ্বলে উঠল এক অদ্ভুত দৃষ্টি, ক্ষোভ, যন্ত্রণা, আর একরাশ না বলা কথা। তার ভিতরে যেন কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু কণ্ঠটা কঠিন রইল, তীব্র, আগুনে পোড়া বারুদের মতো। যাচ্ছেন তো, তবে মনে রাখবেন, ইসহান মির্জা, আমি আর কোনোদিন দরজা খুলে রাখব না, আর কোনোদিন অপেক্ষার নামে নিজের অস্তিত্বকে নিঃশেষ হতে দেব না। এইবার যদি যান, তবে ফেরা আপনার জন্য বিলাসিতা হবে, আমার জন্য নয়। তার কণ্ঠ কাঁপল না, চোখের কোণে জমে থাকা অশ্রুও ঝরল না। সে শুধু নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, ইসহানে মিলিয়ে যাওয়া অবধি, আর সেই মুহূর্তেই হয়তো কিছু চিরতরে বদলে গেল তাদের মাঝে। ইসহান আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল। আরাধ্যা তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে, চোখে জ্বলে উঠল এক অদ্ভুত দৃষ্টি, ক্ষোভ, যন্ত্রণা, আর একরাশ না বলা কথা। তার ভেতরে যেন কিছু চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু কণ্ঠটা কঠিন রইল, তীব্র, আগুনে পোড়া বারুদের মতো। যাচ্ছেন তো, তবে মনে রাখবেন, ইসহান মির্জা, আমি আর কোনোদিন দরজা খুলে রাখব না, আর কোনোদিন অপেক্ষার নামে নিজের অস্তিত্বকে নিঃশেষ হতে দেব না। এইবার যদি যান, তবে ফেরা আপনার জন্য বিলাসিতা হবে, আমার জন্য নয়। তার কণ্ঠ কাঁপল না, চোখের কোণে জমে থাকা অশ্রুও ঝরল না। সে শুধু নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, ইসহানের মিলিয়ে যাওয়া পর্যন্ত। আর সেই মুহূর্তেই হয়তো কিছু চিরতরে বদলে গেল তাদের মাঝে। আরাধ্যার বুকের ভেতর এক অজানা শূন্যতা ছড়িয়ে পড়ল। সে জানে, এই সম্পর্কের ভাঙ্গনের আওয়াজ হয়তো বাইরে শোনা যাবে না, কিন্তু তার ভেতরে সবকিছু তছনছ করে দিচ্ছে। এবার তাকে নিজের জন্য কিছু করতে হবে। বহু আগে তার খালামণি, রিহানের আম্মু, তাকে বিদেশে পড়তে যেতে বলেছিলেন। বলেছিলেন, ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক। তখন সে রাজি হয়নি। কারণ কারণ সে চায়নি বাবা মা, পরিবার সবাইকে ফেলে দূরে চলে যেতে। কিন্তু এখন সে বুঝতে পারছে, সবাই কেবল নিজেদের স্বার্থটাই দেখে। বাবা মাও তাকে তাদের ইচ্ছের বলি বানিয়েছে, আর স্বামী নামক মানুষটা, সে তো কেবল কষ্টই দিয়ে গেছে। যে এক মুহূর্তের জন্য তাকে আপন করে নিতে পারেনি, তার কাছে থেকে আর কিছু পাওয়ার নেই। আরাধ্যা সিদ্ধান্ত নিয়ে নিল, এবার সে নিজের পথ নিজেই ঠিক করবে। আর কোনো পিছুটান নয়। সে ভাবল, খালামণিকে ফোন করবে, সব জানাবে। কিন্তু ফোনটা হাতে নিয়েই হঠাৎ একটা আওয়াজ এলো বাইরে থেকে।
সে ফোনটা নামিয়ে রেখে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলেই চোখ বড় হয়ে গেল, তার সামনে দাঁড়িয়ে সারফারাজ। আপনি এখানে এত রাতে? আরাধ্যার মনে পড়ল সারফারাজ তো পায়ে চোট পেয়েছিল। তাহলে এখন সে এখানে কি করছে? সারফারাজ হেসে উঠল। একরাশ বিদ্রূপের হাসি, গভীর, ঠান্ডা, আর যেন কাটা বসানো। তুমি আসলেই খুব বোকা, আরাধ্যা। সবাই শুধু তোমাকে বোকা বানায়, তাই না? আরাধ্যা কিছু বুঝতে পারল না। তার ভ্রু কুঁচকে এলো। আপনি কি বলতে চাইছেন? সারফারাজ এক পা এগিয়ে এল। আমার পায়ে অনেক ব্যথা, একটু বসতে দেবে? আরাধ্যা দরজার সামনে থেকে সরে গেল। সারফারাজ ধীরগতিতে রুমে ঢুকে খাটে বসে পড়ল। এক মুহূর্ত নীরব থাকার পর আবার বলল, তুমি অনেক বোকা, আরাধ্যা। যে স্বামী তোমাকে বাসর রাতে ফেলে চলে যায়, তাকে তুমি বিশ্বাস করছো? আমি তোমাকে সাহসী ভেবেছিলাম, কিন্তু তুমি যে কিসের জেদে এখানে রয়ে গেলে সেটাই বুঝতে পারছি না। তাই বলছি, এখান থেকে চলে যাও, যত দূরে পারো, যত তাড়াতাড়ি পারো। আরাধ্যার ধৈর্যের বাঁধ ভেঙে যেতে লাগল। বিরক্ত স্বরে বলল, আমি আপনাকে একজন ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার পেলেন কোথা থেকে? কে ভালো, কে খারাপ, আমি কোথায় থাকব বা যাব, এসব আমার একান্ত ব্যাপার। এতে আপনি না এলেই আমি খুশি হব। আর একটা কথা, মানবতার খাতিরে যা করছি, সবসময় যে মানবতার খাতিরে আপনাকে মাফ করে দেব, এটা ভাবারও দরকার নেই। আমার কাছে ঘেঁষার চেষ্টা করলে আপনাকে ধ্বংস করে দিতেও দ্বিধাবোধ করব না। সারফারাজ গভীর, রহস্যময় হাসি হাসল। তার চোখে মুখে কৌতুকের ছাপ। এই জেদটাই আমার ভালো লাগে, আরাধ্যা। তবে এটা এখানে নয়, যেখানে দেখানোর দরকার সেখানে দেখাও। তারপর সে ফোন বের করে স্ক্রিনটা আরাধ্যার সামনে ধরল। আরাধ্যার একটুও ইচ্ছা ছিল না ছবি দেখার। সে শুধু চাইছিল সারফারাজ দ্রুত এখান থেকে বেরিয়ে যাক। কিন্তু চোখ আপনাতেই আটকে গেল স্ক্রিনের ওপর। ছবিটা দেখে তার দৃষ্টি স্থির হয়ে গেল। বুকের ভিতর হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ল, যেন কোনো এক গভীর খাদে তলিয়ে যাচ্ছে সে। এটা কি? তার কণ্ঠস্বরে বিস্ময়, শূন্যতা আর একরাশ যন্ত্রণা।